ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজ হচ্ছে তোমাদের দশম ক্লাস, এ মাসের ফার্স্ট মান্থের 10th ক্লাস। তো আমরা ইতোমধ্যে ইন্ট্রোডাকশন টু ড্রামার দুটো ড্রামা শেষ করেছি, তাই তো? এবং তার সাথে রিলেটেড যে আলোচনাগুলো সেগুলো আমরা মোটামুটি শেষ করেছি, পয়েটিক্স সহ আমরা আলোচনা করেছি। তো তো কি অবস্থা সবার? কি পড়াশোনা হয়েছে, মানে বুঝতে পেরেছো বিষয়গুলো নিয়ে? সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো? কিছুটা বোঝা গেছে যে দুটো ড্রামা আমরা পড়লাম? স্যার, হ্যাঁ বলো। জি স্যার। স্যার গত দিনের যে ক্লাসটা ওইটা তো ওপেন করতে পারছি না স্যার। আমি তো ক্লাসে উপস্থিত থাকতে পারিনি, এই জন্য ই করছিলাম, তো ওপেন করতে পারতেছি না স্যারটা। মানে ওপেন হচ্ছে না বলতে? স্যার আপনি মেসেঞ্জারে যে আমাদের গ্রুপে ক্লাসের যে লিঙ্কটা মানে যেটা শেয়ার করেছিলেন ক্লাসে, এটা ওইটা ওপেন করতে গেলে মানে লেখা আসতেছে যে দ্য ভিডিও ইজ আনঅ্যাভেলেবল, এরকম কি একটা আসছিল। তুমি কি গুগল ক্লাসরুমে দেখছো নাকি শুধু মেসেঞ্জারে ট্রাই করেছো? স্যার প্রথমে গুগল ক্লাসরুমে দেখছিলাম, কিন্তু ওইখানে আমি পাচ্ছিলাম না। তারপরে মেসেঞ্জার হয়তো আমার ফোনের সমস্যার জন্য পরে মেসেঞ্জারে আজকে সন্ধ্যার সময় বিকেলে ট্রাই করেছিলাম, কিন্তু ওই মেসেঞ্জারটা পাইনি। গুগল আচ্ছা, ক্লাসরুমে পরে আমি আর তুমি চেক গুগল করিনি, কারেন্ট ক্লাসরুম ছিল না, আচ্ছা দাঁড়াও, মাত্র আসলো। বুঝতে পেরেছি। তুমি এটা নিয়ে আজকে হচ্ছে তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন, তা তুমি এর ভিতরে গুগল ক্লাসরুমে ক্লাসটা পাওনি? স্যার আমাদের এখানে নেটের সমস্যার জন্য আজকে ঠিক করছে, এই জন্য আমি সন্ধ্যার সময়, তো এই জন্য আমি গুগল ক্লাসরুমে এটা দেখতে পারিনি, তাহলে মানে গুগল ক্লাসরুমে তুমি সন্ধ্যার একটু দেখবা। আগে। হ্যাঁ, গুগল ক্লাসরুমে দেখবা, এসএমএস আর আচ্ছা স্যার। কোনটাই নেই, তাই না? আচ্ছা অতএব স্যার, গুগল ঠিক আছে। ক্লাসরুমে না মেসেঞ্জার যে কোনো এক জায়গা থেকে দেখতে হবে। হ্যাঁ, তো তোমার নেটের প্রবলেম হলে পারে এই সমস্যা। আর কারো সমস্যা হচ্ছে ওপেন হতে? না স্যার স্যার, মেসেঞ্জার থেকে হ্যাঁ, না স্যার। যদি আমার এখানে সমস্যা হয় তো সবার সমস্যা হবে। আর যদি কারো স্পেশাল সমস্যা হয় তাহলে আমার এখানে কিছু করার নেই, ঠিক আছে? এটা তোমার ফোনের সমস্যা বা নেটের সমস্যা। হ্যাঁ, স্যার আমারও এমন সমস্যা হয়েছে। স্যার রেকর্ড ক্লাসটা মেসেঞ্জার থেকে ঢোকা যাচ্ছে না, ওইরকমই দেখাচ্ছে, কিন্তু গুগল ক্লাসরুম থেকে তো দেখা যাচ্ছে। তাহলে যে কোনো এক জায়গা থেকে ট্রাই করবা। এখন দুই জায়গা থেকেই তো দেখা যাওয়ার দরকার নেই। কারো গুগল ক্লাসরুমে সমস্যা হয় মেসেঞ্জারে দেখবে, যার মেসেঞ্জারের সমস্যা সে গুগল ক্লাসরুমে দেখবে, তাই না? অতএব জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। আপনার আপনার ভয়েস হচ্ছে কম শোনা যায় আর আদার্সদের ভয়েস বেশি জোরে শোনা যায়, ক্লাস করতে একটু অসুবিধা হয় এটা নিয়ে। এই কথাটা নিয়ে না হলে অনেকগুলো ক্লাসে আলোচনা করেছি, বলো। এই স্যার আমি আজকে ফার্স্ট ক্লাস করতেছি, পরে হ্যাঁ, ভর্তি হয়েছিলাম। তাহলে এই কথাটা নিয়ে আমরা ক্লাসে আলোচনা করেছি, এটার কোনো সমাধান পাচ্ছি না, অতএব কিছু করার নেই আমার দিক থেকে, ঠিক আছে? শুধু তোমাদের না, ওরকম থার্ড আচ্ছা ইয়ার স্যার। ফোর্থ ইয়ার সবারই এই প্রবলেমটা হচ্ছে। আমার আসলে কোনো সমাধান আমি খুঁজে পাচ্ছি না এটা যেহেতু, অতএব একটু মানায় নিতে হবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। এই আচ্ছা, তাহলে আজকে থেকে আমাদের নতুন করে টপিক শুরু করার কথা, সেটা হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, তাই না? হুম। জি স্যার। এখন ড্রামা জি স্যার। এখন ড্রামা যে দুইটা পড়ানো হয়েছে পয়েটিক্স সহ, এইটুকুর ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে, যে তোমরা পড়েছো কিন্তু হয়তো কোথাও বুঝতে একটু সমস্যা হচ্ছে, এরকম যদি কিছু থাকে একটু বলতে পারো। টেক্সটাইল স্যার কোনো সমস্যা নাই, কিন্তু এখানে তো কোয়েশন আনসার পড়া হয় নাই। না, সেটার কথা বলছি না, যা পড়েছো কোশ্চেন আনসার আমি দেইওনি এখনো। যখন দেব তখন পড়ে কোনো সমস্যা থাকলে বলবা, কিন্তু আপাতত টেক্সট মানে আমি এ পর্যন্ত যা পড়িয়েছি এর ভিতরে যা পড়াইনি তা নিয়ে সমস্যা থাকলে আমার কিছু করার নেই। যা পড়িয়েছি এইগুলোর ভিতরে যদি কারো কোনো সমস্যা থাকে সেটা বলো, আর যদি না থাকে তাহলে তো ভালো কথা, আমরা তাহলে আমাদের পড়ায় না স্যার, টেক্সটে না কোনো স্যার, টেক্সটে সমস্যা কোনো নেই স্যার। সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হলো যে আমি এদিকে একটা পড়া তোমাদের বাইরে দিয়েছিলাম হোমওয়ার্ক 2 হিসাবে, যে সামারি, ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং থিমেটিক অ্যানালাইসিস যে শীটটা আমি দিয়েছি ইডিপাস রেস্কের, সেটা তোমাদের একটু পড়তে বলেছিলাম। তো পড়েছো নিশ্চয়ই এগুলো, নাকি? জি স্যার। জি স্যার। কারণ এই দুটার এবার হচ্ছে আমি দিব, আজকে দিব এটার হচ্ছে রাইডার্স টু দ্য সি। এটা পড়া শেষ করার পর তারপর আমরা কোশ্চেন আনসার দিব, ঠিক আছে? তো দিয়ে এই দুটা ড্রামার কোশ্চেন আনসার পড়া যখন হয়ে যাবে তখন আমরা একটা টেস্ট নিব এই দুটা ড্রামার উপরে। তাহলে এই জন্য আজকে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, বা এটা সহ দিলাম, অ্যান্ড রাইডার্স টু দ্য সি। এইটুকু মুখস্থ না, জাস্ট বুঝবা যে এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তুমি বুঝতে পারছো না।
মুখস্থ টুখস্থ যখন করবা সেটা হচ্ছে কোশ্চেন আনসারের সাথে, এখানে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এখানে জাস্ট তোমরা হচ্ছে বোঝার চেষ্টা করবা যেখানে ড্রামাগুলোর উদ্দেশ্য কি, এখানে স্পেশাল কোনো কথা আছে কিনা, থিমেটিক ব্যাপারটা কি বা মেটাফরিক্যাল ব্যাপারগুলো কি, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা, এইগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। জাস্ট এখানে মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, সামারি, টেক্সট, ক্রিটিক্যাল অ্যানালাইসিস, থিমেটিক অ্যানালাইসিস, এগুলোর কোনো কিছু মুখস্থের বিষয় না। এগুলো হচ্ছে সবই কি আন্ডারস্ট্যান্ড করার বিষয়। ঠিক আছে, যে টেক্সটটা পড়ার পর কোশ্চেন আনসার করার আগে এগুলোকে কিভাবে আমরা ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি বা কি কি বিষয় আমাদের জানা উচিত সেগুলো এখানে জাস্ট আলোচনা দেওয়া আছে, মনে থাকবে? তাহলে এগুলো আমি একটা সময় দিয়ে দিই। উইদিন আজ হচ্ছে 25 তারিখ, তোমাদের জন্য এই দুটো একসাথে শেষ করার জন্য 5 দিন সময়, 30 অক্টোবরের মধ্যে তোমরা শেষ করবা। ঠিক আছে তো? জি স্যার। এই দুটারই জি স্যার, ইউনিভার্স এবং রাইডার্স টু দ্য সি সম্পর্কে যে সামারি দিয়েছি, যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিয়েছি বা থিমেটিক অ্যানালাইসিস দিয়েছি, তা 30 অক্টোবরের মধ্যে শেষ করবা। আর যদি সম্ভব হয় টেক্সটগুলো যেখানে যেখানে আমি একটু বিশেষ গুরুত্ব দিতে বলেছি বা একটু দাগে রাখতে বলেছি সেইগুলো একটু রিভিশন দিয়ে নিবা যাতে কোশ্চেন আনসার করতে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, তো এটা নিয়ে গেল কথা, একটা কথা। দ্বিতীয় কথা হলো, যেহেতু তোমরা জানো যেটা হচ্ছে মান্থলি ফি সিস্টেমে প্রাইভেট ব্যাচ, তাই তো? ফার্স্ট ইয়ারে যারা ছিল তারা তো সবাই জানো, এটা নিয়ে কোনো সমস্যা না। কিন্তু যারা নতুন যুক্ত হয়েছে সেকেন্ড ইয়ারে, যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে ছিলে না, তাদের জন্য কথা হলো যে প্রথম যে মাসটা চলছে তার 10ম ক্লাস হয়ে গেলে পারে আমি একটা নোটিশ দিয়ে দিই পরবর্তী মাসের ফিটা দেওয়ার জন্য। তো আজকে আমি সেই নোটিশটা দিয়ে দিব। তারপরে হচ্ছে তোমাদের একটা টাইম দিয়ে দিব, ওই টাইমের ভিতরে ফিটা দিয়ে তোমাকে সেকেন্ড বা পরবর্তী মাসের ক্লাস করার বিষয়টি নিশ্চিত করতে হবে ফি প্রদান করে। এখন এই ফি প্রদানের বিষয়টা হচ্ছে যে তোমরা যেভাবে দিয়েছিলা ওইভাবে ফি প্রদান করে নিজ নিজ ইনবক্সে জানিয়ে দিবা, এবং কিভাবে জানিয়ে দিবা তারও একটা মেসেজ আমি শেয়ার করে দিব, তোমরা সেটা পড়ে নিবা, পড়ার পর যে নির্দিষ্ট টাইম দিব এর ভিতরে দিয়ে দিবা। যদি কারো কোনো প্রবলেম থাকে নির্দিষ্ট টাইমের ভিতরে দিতে, সেটাও জানাতে হবে। ঠিক আছে তো? কারণ পরের মাসে কেউ পড়তে ইচ্ছা নাও করতে পারে, কারণ এটা হচ্ছে মান্থলি ফি সিস্টেম। সবাই এখানে হয়তো বা ইন্টারেস্টেড নাও হবে, আমার পড়া সবার ভালো নাও লাগতে পারে। ঠিক আছে? আর এই জন্য যারা পরবর্তী মাসের ক্লাস করতে আগ্রহী না, তারা তোমরা এই গ্রুপ থেকে তোমাদের পিডিএফ ফাইল এ পর্যন্ত যা যা দেওয়া হয়েছে বা যে রেকর্ড ক্লাসগুলো দেওয়া হয়েছে তার লিঙ্কগুলো তোমরা নিজ নিজ দায়িত্বে নিয়ে নিবা। কারণ দেখা যাচ্ছে দ্বিতীয় মাস শুরু হওয়ার 2-1টা ক্লাস পর তোমাদের গুগল ক্লাসরুম থেকেও রিমুভ করা হতে পারে। তো যেহেতু সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, যারা ফি দিবে শুধু তাদেরকে আবার পরের মাসে ইনক্লুড করা হবে। তো সেই হিসাবে যারা যুক্ত হতে আগ্রহী না পরের মাসে, তারা অবশ্যই এই মাসে যে সকল ফাইল বা যা কিছু তোমরা নিজ দায়িত্বে ডাউনলোড হোক, লিঙ্কগুলো হোক নিয়ে নিবা। এটা হলো বলার কথা। আর ফার্স্ট ইয়ার যারা ছিল তারা তো জানে বিষয়টা, নাকি যে কিভাবে কি করা হয় এখানে। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে যাব আজকে আমাদের নতুন টপিকে, রোমান্টিক পোয়েট্রি, আমাদের দ্বিতীয় যে সিলেবাসের আমাদের দ্বিতীয় অংশ, তাই তো? দ্বিতীয় যে পেপার সেটা হচ্ছে কি বলো? রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক পোয়েট্রি। এখানে কয়জন রাইটার আছেন বলো দেখি? 6 জন। এখানে 6 জন রাইটার আছেন। দেখো এখানে ছিল হচ্ছে 5টা ড্রামা, তার ভিতরে আমরা অলরেডি 2-3টা পড়ে ফেলেছি। অতএব আমরা এখন চলে আসলাম উইলিয়াম ব্লেক, এবং এখানে আমরা মোটামুটি 2টা শেষ করব, উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই তো? এই 2টা শেষ করে তারপরে আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং এ, তারপরে চলে যাব হচ্ছে রিডিং রাইটিং এর কিছু শেষ করে আমরা যাব হিস্ট্রিতে। হিস্ট্রি আবার 2টা বা 3টা পিরিয়ড শেষ করে আবার আমরা ড্রামাতে ফিরে যাব। হ্যাঁ, ড্রামাতে ফিরে যাব, আবার ড্রামা দেখা যাচ্ছে 2টা বা 3টা একবারে শেষ করে আমরা এইভাবে শেষ করতে করতে চলে আসবো। এই হচ্ছে আমাদের চক্রাকারের বিষয়টা চলবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, জর্জ গর্ডন বাইরন, পার্সি বিশি শেলি এবং জন কিটস, এই হচ্ছে আমাদের টোটাল 6 জন রাইটার। এর ভিতরে তোমরা নিশ্চয়ই কয়েকজন রাইটারের কবিতা পড়েছো ফার্স্ট ইয়ারে, যেমন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়েছো, তাই তো? এখন 4 জন একটু শেলির পড়েছো, জন কিটসের পড়েছো, তাই না? বাইরনের পড়নি, কোলরিজেরও পড়নি, উইলিয়াম ব্লেকেরও পড়নি। তাহলে 3 জনের পড়েছো, 3 জনের পড়নি। রিডিং স্কিলে উইলিয়াম ব্লেকের কবিতা পড়ছি। কিন্তু ওইগুলো অযথায় রিডিং স্কিলসে দিয়ে রাখছে, ওগুলো দেওয়া ঠিক না। কারণ ওগুলো তো সেকেন্ড ইয়ারের পড়া, ওটা ওখানে না দিলেও চলতো, কারণ ওগুলো খুব একটা ওইরকম ভাবে ওই যে লন্ডন বা কিছু কবিতা আছে যেগুলো দেখা যাচ্ছে মাঝে মাঝে আসে, তবে সেকেন্ড ইয়ারেও কিন্তু ওই কবিতাগুলো আমাদের পড়তে হবে, যেহেতু অ্যাডভান্স রিডিং রাইটিং এর সিলেবাস একই রকম। ঠিক আছে? ফার্স্ট ইয়ারে তোমরা রিডিং স্কিলস বা রাইটিং স্কিলসে যা পড়েছো
ওটাই দুটা মিলে একসাথে হচ্ছে অ্যাডভান্স রিডিং রাইটিং। অ্যাডভান্স বলে তেমন কিছুই নাই, ঘুরে ফিরে সব একই জিনিস, ঠিক আছে, শুধু কথাই অ্যাডভান্স লেখা আছে। ওই ফার্স্ট ইয়ারে যা পড়েছে অ্যাডভান্স রিডিং রাইটিং এ তাই আসবে, অতএব ওই জায়গাটা তোমাদের কাছে খুবই পরিচিত একটা অপশন হবে। তো যাই হোক, আমরা তাহলে রোমান্টিক পোয়েট্রিটা শুরু করি। প্রথমে আমরা পোয়েট্রিগুলো পড়ে নিব, তারপর রোমান্টিক ফিচার টিচার নিয়ে আলোচনা করব পরবর্তীতে। উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়ার পরে আমরা রোমান্টিক পোয়েট্রির যে ফিচার বা রোমান্টিক এজ সম্পর্কে যে আলোচনা, যেহেতু রোমান্টিক এজ সম্পর্কে আলোচনা আমরা হিস্ট্রিতে করব, দেখো এখানে একটা এজ আছে না, রোমান্টিক এজ, এখানে আমরা অবশ্য সবকিছু পাবো। তারপরও আমরা পোয়েট্রির স্বার্থে, যেহেতু ওখানে আমাদের কোশ্চেন আনসার লিখতে হতে পারে, আমরা আগে দুইজন রাইটারের কবিতা পড়বো, তারপরে আমরা রোমান্টিক পোয়েট্রি কি, রোমান্টিক পোয়েট্রির ফিচারগুলো কি, রোমান্টিক এজের ফিচারগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে আমরা উইলিয়াম ব্লেকে আসি। এখানে টোটাল দেখো দুটা অংশে বিভক্ত, যে কবিতাগুলো আমরা পেয়েছি তারা দুটা অংশে বিভক্ত। একটা হচ্ছে দেখো সংস অফ ইনোসেন্স বলা হয়, আর একটা বলা হয় সংস অফ এক্সপেরিয়েন্স। দেখো এখানে হচ্ছে প্রথম দিকের যে কবিতাগুলো, ইন্ট্রোডাকশন, ল্যাম্ব, চিমনি সুইপার, নার্সের সং এবং হলি থ্রাস্টে, এগুলো হচ্ছে ইনোসেন্সের। আবার ওই একই জিনিস দেখো, এখানে ইন্ট্রোডাকশন আছে, এখানে ইন্ট্রোডাকশন আছে, তারপর এখানে চিমনি সুইপার, এখানে চিমনি সুইপার আছে, এখানে নার্সের সং আছে, এখানে হলি থ্রাস্টে, এখানে হলি থ্রাস্টে আছে। শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে টাইগার এবং লন্ডন, এই দুটা ওখানে একটু ভিন্ন। এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্সের। এখন মূল কথা হলো স্যার এই এক্সপেরিয়েন্স কি জিনিস আর ইনোসেন্স কি জিনিস, এই ভাগগুলো তিনি কেন করেছেন। তার মানে কবিতা শুরু করার আগে আজকে আমরা কবি সম্পর্কে, তারপরে কবির রাইটিং সম্পর্কে, তিনি কেন এই জাতীয় লেখা লিখেছেন, সংস অফ ইনোসেন্স বা এক্সপেরিয়েন্স বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, তার লেখার উদ্দেশ্য আসলে কি ছিল, এই বিষয় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। বই তো সবার কাছে আছে নাকি? জি স্যার। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে হচ্ছে উইলিয়াম ব্লেক, তাহলে ওনাকে একটু আমরা দেখে আসি। এখানে একটা যুক্ত করার কথা ছিল, ভুলে গেছি। দেখো উইলিয়াম ব্লেক, তার সম্পর্কে যদি আমরা একটু পড়ি তাহলে একটু দেখি। দেখো কি বলা হচ্ছে, ওনার ছবিটা দেখতে পাচ্ছ সবাই ব্লেকের? জি জি দেখো উনি একই সাথে কি কি ভাবে পরিচিত। দেখো উইলিয়াম ব্লেক ওয়াজ অ্যান ইংলিশ কি বলো পোয়েট, পেইন্টার অ্যান্ড প্রিন্ট মেকার। বুঝতে পারছো, তিনি একই সাথে পোয়েট, একই সাথে হচ্ছে পেইন্টার। পেইন্টার বুঝি তো আমরা, চিত্রশিল্পী, যেগুলো ছবি আঁকা হয়, তাই তো, কোনো কাগজের উপরে বা দেওয়ালের উপরে বা কোনো ক্যানভাসের উপরে যিনি রং তুলি দিয়ে ছবি আঁকেন তিনি হচ্ছেন পেইন্টার। সাথে সাথে হচ্ছে প্রিন্ট মেকার, মানে হচ্ছে এই যে লেখাগুলোকে আগে প্রিন্ট করা হতো সিস্টেম ওয়াইজ, এখন তো কম্পিউটার বা এগুলো ওঠার কারণে তো সেই প্রিন্টিং প্রেসের যে কার্যক্রম এগুলো তো অনেক সহজ হয়ে গেছে। তৎকালীন সময়ে লেটারগুলোকে সাজাতে হতো, ঠিক আছে তো, দিয়ে তারপরে সেগুলোকে দিয়ে একবারে ছাপ তোলা হতো। কিন্তু সেই জিনিসগুলো এখন আর নাই, এখন তো মোটামুটি অনেকখানি সহজ হয়ে গেছে। তো এর সবচেয়ে বড় ধরনের একটা বৈশিষ্ট্য হলো তার অধিকাংশ কবিতাগুলো হচ্ছে ভিজনারি পোয়েম, ঠিক আছে তো। ব্যাপারটা এরকম যে অনেকটা প্রফেটিক ওয়ার্কস, এই কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে তিনি যেগুলো লিখেছেন সেই লেখাগুলো অনেকখানি মনে হয় যেন কোনো দর্শন বা হচ্ছে কোনো ধর্মীয়, যেমন আমাদের নবীরা যেমন ছিলেন বিভিন্ন সময় দর্শন পাইতেন, হ্যাঁ, সৃষ্টিকর্তা আল্লাহ বা ঈশ্বরের, এবং সেই হিসাবে তারা কাজ করতেন, ঠিক আছে তো। এখানেও তার কবিতাগুলো ঠিক বিশেষ কিছু তত্ত্ব নিয়ে লেখা, যে তত্ত্বগুলো ঠিক সিম্পলি মানে জাস্ট মিনিং করে পড়লে যে আমরা বুঝতে পারবো তা কিন্তু না। হ্যাঁ, এখানে একটা শব্দ আসে এনার সাথে, সেটা হলো মিস্টিসিজম বলে একটা কথা থাকে, ঠিক আছে তো। এই শব্দের সাথে কি আমরা পরিচিত? জি স্যার। আমরা মনে ফার্স্ট ইয়ারে একটা কবিতা পড়েছিলাম, সেটা হচ্ছে কি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, নাকি? কবিতাতে আমরা একটু মিস্টিসিজম বা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। তো এখানেও আমরা দেখো
তিনি এখানে সেটা বলছে কি দেখো, আ পয়েট, আ পেইন্টার অ্যান্ড এনগ্রাভার অ্যান্ড মিস্টিক। ঠিক আছে, তিনি কি করেছেন মেইনলি, দেখো তিনি লিখেছেন, দেখো আর্ট এবং পোয়েট্রিকে তিনি একসাথে নিয়েছেন কি করার জন্য, টু এক্সপ্লোর ইমাজিনেশন, সাথে সাথে হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং হিউম্যান ফ্রিডম। তার মানে তার কবিতা লেখার বিশেষ উদ্দেশ্য ছিল হচ্ছে স্পিরিচুয়ালিটি এবং হিউম্যান ফ্রিডমকে নিয়ে। কারণ মানুষ কি স্বাধীন বলতো, মানুষ কি আসলে আমরা স্বাধীন? না স্যার। আর স্বাধীন কি আমরা কখনো হতে পারি বলো? না। না কোন কোন দিক থেকে আমরা আসলে পরাধীন বা আমরা স্বাধীন কখনোই হতে পারি না? আমরা যতই সংগ্রাম করি না কেন আমরা আলটিমেটলি স্বাধীন হতে পারি না। কোন দিক থেকে কখনোই আমরা স্বাধীন হতে পারবো না? কোন দিক থেকে বলো তো? আমাদের জন্ম মৃত্যু। না, সেটা তো হচ্ছে যে ধর্মীয় ব্যাপার, স্পিরিচুয়ালিটি বা ধর্মীয় ব্যাপার থেকে, তাই তো, ধর্মীয় বা আমাদের সৃষ্টি, তাই তো, বা এই দিক থেকে যদি আমরা ভাবি তাহলে আমরা কখনোই কিন্তু কি স্বাধীনভাবে চলতে পারি না। আমরা যা খুশি তাই আমরা কি করতে পারি না। ওটা তো গেল হচ্ছে স্পিরিচুয়াল ব্যাপার। কিন্তু জাগতিকতার দিক থেকে দেখলে কি আমরা কি আসলেই আমরা যতই স্বাধীনতার জন্য সংগ্রাম করি না কেন, কিছুদিন সংগ্রাম হবে, আমরা কিছুদিন স্বাধীনতার মানে ভোগ করব, মানে এনজয়মেন্ট করব, আবার আমরা আলটিমেটলি পরাধীন হয়ে যাব। যেমন আমাদের দেশীয় প্রেক্ষাপটে যদি আমরা ভাবি, আমরা কতখানি স্বাধীন বলো? আমরা আমাদের কথাবার্তা আচার আচরণে কি সত্যি স্বাধীন বলো? না। আমরা কিন্তু আসলে স্বাধীন না। তা তিনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, হিউম্যান ফ্রিডম নিয়ে। হ্যাঁ, যেমন দ্রব্য মূল্যের দাম ইচ্ছা মতো যে যা খুশি তাই বাড়াচ্ছে। ঠিক আছে, তো যেমন আন্দোলনের মেইনটা ব্যাপার ছিল যে চাকরি ক্ষেত্রে কোঠা থাকবে না, তারপর হচ্ছে দুর্নীতি থাকবে না, এগুলো নিয়ে তো আন্দোলনটা মেইনলি হয়েছিল নাকি? জি স্যার। ফেসবুকে এখনো আমরা দেখি না, এখনো কি দুর্নীতি হচ্ছে না? এখনো কি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না, হচ্ছে না এখন আর ওগুলো? এখনো হচ্ছে। কি হলো তাহলে? এতগুলো মানুষ যে জীবন দিল, তার ফলাফলটা কি? তার কোনো ফলাফল আছে? তার ফলাফল আমরা পাবো না। এরকম কত বিদ্রোহ হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, 1971 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, 1952 সালের হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। কই? যেমনটা চলার তেমনটাই চলছে। যে পাচ্ছে সে খাচ্ছে, আর যে পাচ্ছে না সে খাচ্ছে না। ব্যাপারটা এরকম ভাবেই চলে আসছে। তো এখানেও তিনি, আমরা যে কয়টা কবিতা পড়বো সেখানে অধিকাংশ ক্ষেত্রে তিনি চাইল্ডদের নিয়ে কথা বলেছেন, বিশেষ করে চাইল্ড লেবারের দিক থেকে বিষয়টা তিনি ফোকাস করেছেন। কারণ তৎকালীন সময়টা দেখো, এখানে হচ্ছে কি তার জন্মটা কিন্তু, জন্ম বা তার জীবিত অবস্থাটা ছিল হচ্ছে, এটা হচ্ছে শিল্প বিপ্লবের সময়ে। আর শিল্প বিপ্লবের সময়ে ব্যাপক পরিমাণে চাইল্ড লেবার মোটামুটি উত্থান হয়েছিল। ছোট বাচ্চাদেরকে দিয়ে কাজ করে নেওয়া হতো, বিশেষ করে চিমনি সুইমিং এ, তাই তো, মানে চিমনি সুইপার হিসাবে, যেখানে চিমনি পরিষ্কার করতে হতো। তো ওগুলো আমরা আলোচনা করব। তাহলে মূল কথা হলো তিনি আর্ট এবং পোয়েট্রিকে ব্যবহার করেছেন টু এক্সপ্লোর ইমাজিনেশন। তাহলে তিনি কল্পনা শক্তিকে এক্সপ্লোর করার জন্য, যে আমরা কল্পনা দিয়ে কত গভীরে যেতে পারি, আমরা কত কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারি। তাছাড়া ধর্মের স্পিরিচুয়ালিটি থেকে শুরু করে আমাদের জাগতিক অনেক কিছু আমাদের কল্পনা শক্তির সাথে রিলেটেড। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে দেখো, এবং তার কবিতাগুলো অধিকাংশ দুটো অংশে ভাগ। আচ্ছা, আরেকটা হচ্ছে হিজ ওয়ার্কস মার্কড বাই সিম্বলিজম, স্পিরিচুয়াল ডেপথ অ্যান্ড প্রফেটিক ভিজন। ওই যেটা বললাম, হ্যাঁ, একটা প্রফেটিক ভিজন, তাই তো। ভিজন মানে কি? দর্শন। প্রফেটটা যেমন দর্শন পেতেন বলে মনে হয়, তার কবিতা পড়তে গিয়েও আমরা এইরকম একটা ধারাবাহিকতা পাবো। এই জন্য প্রথম দিকে বুঝতে আমাদের একটু অসুবিধা হতে পারে, যেগুলোর মিনিংটা কি। এত ছোট ছোট কবিতাগুলো, ছোট ছোট, কিন্তু আসলে তিনি কি বোঝাতে চাইছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে একটু কঠিন লাগতে পারে প্রথমে। হ্যাঁ, তাই বলছে দেখো, ব্লেক এক্সামাইন দ্য ইউনিটি অফ দ্য, আরেকটা বিষয় খেয়াল করো, থ্রু ওয়ার্কস লাইক সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স। তাহলে তার কবিতাগুলো কয়টা অংশে বিভক্ত বললাম বলো? দুইটা অংশে বিভক্ত। এবং এই দুটো অংশের মাধ্যম দিয়ে ব্লেক এক্সামাইন দ্য ইউনিটি অফ দ্য হিউম্যান সোল। তাই তো, তিনি হিউম্যান সোলের মধ্যে যে ইউনিটি, সেটা তিনি দেখাতে চেয়েছেন। দ্য ডিভিনিটি অফ ইমাজিনেশন, কল্পনা দিয়ে যে কল্পনা শক্তি যে আছে, তাই তো, সেটা দেখানো চেয়েছে। এবং ইটারনাল স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল, তাই তো। তারপর হচ্ছে ইনোসেন্স অ্যান্ড করাপশন, ফ্রিডম অ্যান্ড রেপ্রেশন, এগুলোর ভিতরে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বগুলোকে তিনি দেখাতে চেয়েছেন। কারণ কি, এই যে মানুষ, আমরা তো সবাই মানুষ নাকি? আমরা সবাই তো একসময় ছোট ছিলাম কিনা? ছোট বাচ্চা ছিলাম, ছোট বাচ্চা ছিলাম, আমরা একসময় ইনোসেন্ট ছিলাম, তাই তো। আমরা কিছু বুঝতাম না, অপরাধ কাকে বলে আমরা বুঝতাম না। কিন্তু সেই ছোট বাচ্চারাই তো আজকে বড় বড় পদে বসে দুর্নীতি করছে না? আজ মানুষকে ঠকাচ্ছে। কারা? তারা তো একসময় ছোট ছিল,
তাহলে এই হিউম্যান সোলটা একসময় যে ইনোসেন্ট ছিল সে কিভাবে ইভিল হয়ে গেল, ইনোসেন্স থেকে সে কিভাবে করাপ্টিবল হয়ে গেল। হ্যাঁ, ছোট বাচ্চা হিসেবে আমি ফ্রি ভাবে জন্মেছিলাম, আমি আমার মতো চলতে পারতাম, খেলতে পারতাম, যখন যা খুশি তাই করতে পারতাম। কখন যে আমি রিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম, কখন যে আমি আটকে গেলাম, এগুলো আমার সোল। আমাদের বলেন আমাদের আত্মা কি অমর, অমর নাকি? আমাদের আত্মা হচ্ছে অমর, আমরা মারা যাওয়ার পর আমাদের আত্মা আবার পরজগতে ফিরে যাবে, এটা আমরা মনে করে থাকি। তাহলে নিশ্চয়ই সোলেরও এরকম দুটো অবস্থান রয়েছে, একটা হচ্ছে কি ইনোসেন্ট ভাব, আর একটা হচ্ছে কি এক্সপেরিয়েন্স ভাব। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে হচ্ছে নিষ্পাপ। নিষ্পাপ বলতে আসলে কি বোঝায়? সেই ব্যক্তি নিষ্পাপ নাকি আসলে সে সবকিছুকে সোলটা নিষ্পাপ বোধ নিষ্পাপ। করে? কোনটা? সে সবকিছুকে সবকিছুকেই নিষ্পাপ বোধ নিষ্পাপ করে। মনে করে। একদিকে সে নিজে নিষ্পাপ, আর সে নিজে নিষ্পাপ হওয়ার কারণে সে সবকিছুকে মনে করে যে সবকিছু ভালো। যেমন ছোট বাচ্চা যে কোনোদিন বাঘ দেখেনি, সে তার মানে তার বাড়িতে একটা কি আছে, মনে করো বিড়াল আছে, সে বিড়ালটা নিয়ে খেলা করে। এখন মনে করো হঠাৎ করে সে একটা বাঘ দেখলো, বাঘটা নিয়েও সে খেলতে চাইবে, চাইবে কিনা বলো? জি স্যার। কারণ তার তো এক্সপিরিয়েন্স নেই, জি স্যার। বাঘ হিংস্র হতে পারে। তার এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে কিন্তু ঠুক হয়ে যাবে, বাঘের কাছে যাবে আর বাঘ তাকে আক্রমণ করবে। তার মানে কি, স্যার লেখাটাকে আরেকটু জুম করবেন? মানে বড় করা? জি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো এই জন্য তার কবিতায় তিনি দুইটা স্টেটকে দেখিয়েছেন সবসময়, একটা হচ্ছে ইনোসেন্ট স্টেট, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স স্টেট। এই দুটার মাধ্যমে তিনি আলোচনা, দেখো এখানে কবিতাগুলো যদি একটু খেয়াল করো, এখানে সূত্র ইয়াটা দেখো, এখানে ইন্ট্রোডাকশন, এখানে ইন্ট্রোডাকশন, তার মানে এক্সপেরিয়েন্সের, এটা হচ্ছে ইনোসেন্সের ইন্ট্রোডাকশন, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশন। এখানে চিমনি সুইপার কবিতাটা হচ্ছে ইনোসেন্সের, আর একটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এরকম করে দুটা করে তিনি ভাগ করেছেন, ভাগ করে দেখিয়েছেন যে আসলে কোন স্টেটে, কোন অবস্থানে আমরা কেমন হয়ে উঠি। হ্যাঁ, এবং আরেকটা জায়গায় কি দেখাতে চাইছিলাম, এই জায়গায় একটু খেয়াল করো, ব্লেকের নাকি একটা বিশেষ ক্ষমতা ছিল আর কি। হ্যাঁ দেখো, উইলিয়াম ব্লেক ওয়াজ বর্ন ইন 1755, ওটা আমি পড়লাম না, ওটা তোমরা দেখে নিও। এইখানে বলা হচ্ছে ফ্রম হিজ চাইল্ডহুড, খেয়াল করো, হ্যাঁ, ফ্রম চাইল্ডহুড ব্লেক ওয়াজ এ ভিশনারি। ভিশনারি মানে কি বলো? ভিশনারি বলতে কি বোঝায়? স্বপ্নদর্শী। যে হচ্ছে জেগে জেগেই ভিজন দেখতে পারে, তাই তো, দর্শন দেখতে পারে, বা কোনো কিছু মানে এত তার মানে গভীরতা, তার চিন্তা ভাবনার বা তার অন্তর্দৃষ্টির গভীরতা এত বেশি যে আমরা সাধারণ মানুষেরা যা কিছু ফিল করতে পারি না বা যা দেখতে পারি না, তিনি নাকি তাই দেখতে পাইতেন। তাই বলছে দেখো, তিনি মানে তিনি ক্লেম করছেন, হু ক্লেম টু সি অ্যাঞ্জেলস অ্যান্ড স্পিরিট, তিনি নাকি অ্যাঞ্জেল এবং স্পিরিটদেরকে নাকি দেখতে পাইতেন। ঠিক আছে তো, ছোটবেলা থেকেই। এবং বলা হচ্ছে আ মিস্টিক্যাল পারসেপশন দ্যাট প্রোফাউন্ডলি ইনফ্লুয়েন্সেস লেটার লাইফ এন্ড আর্ট। এটা হচ্ছে এক ধরনের মিস্টিক্যাল পারসেপশন, মিস্টিসিজম, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। একটু মিউট রাখো, একটু মিউট রাখো, কার আনমিউট করা আছে? মিউট রাখতে হবে। রকিবুল হাসান একটু মিউট রাখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করছি না, তোমরা এগুলো একটু পড়বা, এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে তোমরা যদি একটু পড়ো এগুলো বুঝতে পারবা। আমি কিছু কিছু জায়গায় একটু তোমাদেরকে জাস্ট একটু ধরিয়ে দিতে যাচ্ছি যে বিষয়গুলো, যেগুলো তার কবিতায় আলোচনাতে লাগবে মেইনলি। ঠিক আছে, যেগুলো আমি বাদ দিয়ে পড়বো সেগুলো তোমরা একটু পড়ে নিবা। এখন আমরা প্রথমত একটু কথায় আসি, সেটা হলো মিস্টিসিজম বলতে আসলে কি বোঝায়। মিস্টিসিজম, হ্যাঁ, এই আচ্ছা এখানে আছে আলোচনাটা, আমি একটু নিচের দিকে আগে যাই, তারপরে সংস অফ এক্সপেরিয়েন্স বা ইনোসেন্স বলতে কি বোঝায় ওটা একটুতে যাই। দেখো, মিস্টিসিজম অফ উইলিয়াম ব্লেক। মিস্টিসিজম শব্দটার সাথে কি আমরা পরিচিত কিনা? যতটুকু আমরা পরিচিত পেয়েছি হচ্ছে ফার্স্ট ইয়ার 2 কবিতাতে। এখানে যেটা আমরা প্রধানত বুঝি, যেমন মিস্টিসিজম মেইনলি যেটাকে নির্দেশ করে সেটা হচ্ছে হিউম্যান সোল এর সাথে গডের একটা কানেকশন। ঠিক আছে তো, হিউম্যান সোলের সাথে গডের একটা কি
কানেকশন। লিঙ্ককে বোঝায়, তাই তো? যে আমাদের যে আত্মাটা আছে সেটা তো আমরা বিশ্বাস করি, বিশেষ করে যারা ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা ইহুদি এই ধর্মে আছে তারা মনে করে কি অ্যাডাম এবং ইভের মাধ্যমে আমরা এসেছি, নাকি? হ্যাঁ, জি স্যার। সৃষ্টিকর্তা অ্যাডাম জি এবং স্যার। ইভকে জি স্যার। সৃষ্টি করেছিলেন, এবং মনে করা হয় যে অ্যাডামকে মেনলি তৈরি করা হয়েছিল কি থেকে বলো তো? মাটি। মাটি। মাটি মাটি দিয়ে থেকে। তৈরি করে তার নাকে মুখে ফু দিয়ে আত্মাটাকে প্রবেশ করিয়েছিলেন। তার মানে ওই যে ফুয়ের মাধ্যমে আত্মাটা প্রবেশ করেছে তার শরীরে। তাহলে এই যে স্পিরিটটা যে প্রবেশ করলো, তার পরবর্তী ইভকে তৈরি করা হয়েছে বা হাওয়াকে তৈরি করা হয়েছে। হাওয়াকে কি থেকে তৈরি করা হয়েছিল বলো? পাঁজরের থেকে পাঁজরের হাত। তাই তো? নাম পাঁজরের হাত থেকে। হ্যাঁ, যে পাঁজরের একটা হাড় নিয়ে তৈরি করা হয়েছিল, এরকম। ঠিক আছে তো? তো যা হোক, বিভিন্ন বিশ্বাস আছে এখানে। যারা হিন্দুইজমে আছো তারা হয়তো এই বিষয়টা অন্যভাবে আহ, নাও জানতে পারো, বা যেহেতু এটা তোমাদের ভিতরে নেই, তো এটা আমরা জাস্ট একটু জানবো। ক্রিশ্চিয়ানিটির বাইবেল থেকে আমাদের কিছু কিছু বিষয় একটু জানতে হবে কবিতাগুলো পড়তে যখন শুরু করবো তখন। তাহলে দেখো, মিস্টিসিজম মিনিংটা যদি আমরা একটু প্রথমে শর্টকাটে একটু দেখি, একটু খেয়াল করো। দেখো, এটা একটা বিলিফ। কিসের বিলিফ? ইউনিয়ন উইথ অর অ্যাবজর্পশন ইনটু দ্য ডেইটি অর দ্য অ্যাবসোলুট অর দ্য স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন অফ নলেজ। একটা জিনিস খেয়াল করো, প্রথমে এইটুকু একটু খেয়াল করি। অ্যাবসোলুট মানে হচ্ছে, মনে করে এই মহাবিশ্বের, এই মানুষ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর একজন ক্ষমতাবান আছেন, যাকে বলা হচ্ছে সুপার পাওয়ার। তিনি সব কিছুকে কি করেন? সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোল করেন, এবং সবকিছু তার কাছ থেকে সৃষ্ট। ঠিক আছে তো? অতএব আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু যখন আবার শেষ হয়ে যাবে, সেটা আবার সেই অ্যাবসলিউট বা ওই যে ডেইটি বা যে একটা সত্তা, তার সাথে সবাই আবার আবার অ্যাবজর্ব হয়ে যাব, তাই তো? তার সাথে আমরা মিলে যাব। ব্যাপারটা এরকম। তার মানে উই আর দ্য পার্ট। এটা কি গডের সাথে কানেকশন? হ্যাঁ, এই সুপার বিং, এইটাকে একটু খেয়াল করো। এই মিস্টিসিজম পড়তে গিয়ে আমরা আমাদের যে ঈশ্বর বা আল্লাহর বিষয়টা ভাবছি, এটাকে একটু অন্যভাবে দেখবো আমরা। ঠিক আছে? আমাদের ধর্মীয় বিষয়ের সাথে মিস্টিসিজমের বিশ্বাসটা অনেক ক্ষেত্রে মিলবে না, বিশেষ করে উইলিয়াম ব্লেক যেটা মনে করেন। ঠিক আছে তো? তোমাদের কাছে বই আছে তো? বই থেকেও আমি কিছু অংশ ইয়া করাবো, যে ওয়ার্ডসওয়ার্থ বা তোমার হচ্ছে উইলিয়াম ব্লেক যা বলছেন তা আমাদের ধর্মীয় যে তত্ত্ব অনুসারে অনেক সময় মিলবে না। হ্যাঁ, কারণ আমরা একটাকে আলাদা করে ভাবি। আমরা গড বা আল্লাহ বলতে কি একটু আলাদা একটা সত্তাকে ভাবি, তাই না? আর এখানে তারা মনে করবে কি, যে গড আলাদা কোনো বিষয় না, সবকিছু মিলেই, তাই তো? সবকিছু মিলেই গড। সেটা পৃথিবীর মানুষ, গরু, ছাগল, ভেড়া, প্রত্যেকটা অংশের সাথে গডের উপস্থিতি বিদ্যমান। ব্যাপারগুলো এইরকম একটা ইয়া যাবে। ঠিক আছে? তাই বলছে দেখো, এবং এটা এমন একটা চিন্তা ভাবনা, এবং এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন অফ নলেজ ইনঅ্যাক্সেসিবল টু দ্য ইন্টালেক্ট। মানে এটা শুধুমাত্র বুদ্ধি বিবেচনা দিয়ে এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, বুঝতে পারবো না। মানে যুক্তি দিয়ে এটা কখনো বিবেচনা করা যাবে না। এটা শুধুমাত্র সম্ভব কিসের মাধ্যমে? মে বি অ্যাটেন্ড থ্রু কন্টেমপ্লেশন অ্যান্ড সেলফ সারেন্ডার। মানে একমাত্র তুমি কোনো যুক্তি দিয়ে কোনো তত্ত্বকে প্রমাণ করতে পারবে না, কিন্তু এটা বোঝা একমাত্র সম্ভব ধ্যান করার মাধ্যমে, তাই তো? আত্মিক উপলব্ধির মাধ্যমে, বা নিজেকে গড বা যেটা আমরা বলি হচ্ছে সুপার বিং বা ডেইটি বা অ্যাবসোলুট, তার কাছে সারেন্ডার করার মাধ্যমে আমরা নিজেকে কি করতে পারি? ওই বিং এর সাথে একত্রিত হতে পারি। যেটা আমরা লালন ফকিরের ব্যাপারটাতে বুঝি। হ্যাঁ, লালন, তাই তো? লালনের যে গানটা আমরা শুনি না, বলো? জি স্যার। কে বলা হয় কি? একজন কি কি কবি বলা হয় বলো দেখি? তিনি একজন, লালনকে কিসের কবি বলি আমরা বলো? মরমী কবি। হ্যাঁ, মরমী। ওই মিস্টিক মানে কি? মরমী। মিস্টিকের মানে বুঝো? মিস্টিকের স্যার এটার মানে কি আধ্যাত্মিকতা? মিস্টিক মানে হচ্ছে কি, এই যে, হ্যাঁ দেখো, রহস্যবাদী। রহস্যবাদী, গুপ্ত, অস্পষ্ট, মরমী, এইরকম কিছু। হ্যাঁ, মানে যেটা হচ্ছে আমরা যে সিম্পলি যেটা ভাবি, তাই তো? তার গভীরে, তাই তো? তার আরো গভীরের তত্ত্বের বিষয়। আমরা দেখো, আমরা তো ধর্ম জানি আমাদের ধর্মের, কিন্তু আমরা এই ধর্মগুলোকে কি আসলে আত্মা দিয়ে ফিল করি বলো তো? আমরা যারা এখানে আছি, কখনো কি আমরা এমন গভীরে কখনো আমাদের ধর্মটাকে ফিল করেছি? যে ধর্মের, হিন্দুইজম বলো, বুদ্ধিজম বলো, আমরা কি কখনো অন্তর দিয়ে বিষয়টাকে ফিল করেছি বলো? নাকি আমরা শুধু কিছু
গল্পের নামই জানি, আমরা কিছু গল্প আওড়াতে পারি, হ্যাঁ, আমাদের বাইবেল থেকে, কোরআন থেকে, বা আমাদের গীতা থেকে, বা হচ্ছে হ্যাঁ এগুলো থেকে আমরা জাস্ট কি করতে পারি, একটু গল্প আওড়াতে পারি, খুব আওড়াতে পারি, কিন্তু এগুলো দিয়ে আমরা কখনো গভীরে ফিল করি নাই, ওদের রহস্যগুলোকে কখনো আমরা উদ্ঘাটন করার চেষ্টাই করি নাই, যে আমরা যে মানুষ, আমরা কোথা থেকে আসছি, কোথায় যাব মারা যাওয়ার পর, এবং আমাদের পৃথিবীতে উদ্দেশ্যটা কি, তাই তো, এখানে আমাদের কে পরিচালনা করছেন, এই কোনো কিছু নিয়ে কিন্তু আমরা গভীরে খুব একটা ভাবি না। হ্যাঁ, কিন্তু যারা মিস্টিক তারা এই যে আমাদের সাধারণ যে চিন্তা ভাবনা ওর গভীরে প্রবেশ করে তারা এগুলোকে বিবেচনা করেন আর কি। হ্যাঁ, তো দেখো আমরা যদি এখানে অনেক এই যে থিওরিগুলো আছে আমরা যদি একটু পুরোটাকে পড়ি তাহলে বুঝতে পারবো। যে দেখো হিজ ভিজন অফ দ্য ওয়ার্ল্ড ট্রান্সেন্ড ম্যাটেরিয়াল রিয়েলিটি। ম্যাটেরিয়াল রিয়েলিটি মানে আমরা যেটা ভাবতেছি, হ্যাঁ, জাগতিক যে বাস্তবতা, এর গভীরে প্রবেশ করতে পারে। ট্রান্সেন্ড মানে বুঝো তো, গভীরে প্রবেশ করা, যে জায়গাটা এই জন্য আমাদের সাথে তার একটা কনফ্লিক্টিং আইডিয়া হবে, কারণ আমরা এই গভীরে প্রবেশ করতে পারি না। অ্যান্ড সট টু রিভিল দ্য ট্রুথ হিডেন বিনিথ অর্ডিনারি এক্সিস্টেন্স। তাহলে আমরা টিকে আছি, আমরা বেঁচে আছি এই অর্ডিনারি এক্সিস্টেন্সের নিচে, তাই তো, বা গভীরে বা ভিতরে যে কিছু ডিভাইন ট্রুথ যে লুকিয়ে আছে, এর সত্যটা কি, এটা আসলে উদ্দেশ্য কি, আমাদের জন্মের উদ্দেশ্য কি, আমাদের মৃত্যুর উদ্দেশ্য কি, আমরা এই পৃথিবীতে কি করতে আসছি, এই বিষয়গুলোকে যারা এরকম গভীরে চিন্তা করতে পারেন, প্রোফাউন্ডলি দে ক্যান এন্টার ইনটু দ্য মেডিটেশন, তারা ওখানে গভীরে প্রবেশ করতে পারে, তারাই এগুলোকে আলোচনা করতে পারে বা ট্রুথগুলোকে কি রিভিল করতে পারে, প্রকাশ করতে পারে। দেখো, টু ব্লেক ইমাজিনেশন ওয়াজ নট ফ্যান্টাসি অর ইলিউশন। ইমাজিনেশন বলতে শুধুমাত্র আমরা কল্পনা বলতে ওরকম কোনো মোহকে আমরা বুঝি না। মোহ এক জিনিস, তাই তো, ইলিউশন বা ফ্যান্টাসি আর এক জিনিস, কিন্তু ইমাজিনেশন আর একটা জিনিস। ইমাজিনেশন একটা ফ্যাকাল্টি বা ক্ষমতা, তাই তো, একটা অ্যাবিলিটি, যেটা আমাদের কি করতে সাহায্য করে, হুইচ হিউম্যান বিংস কুড পারসিভ ইটার্নিটি। যে ইমাজিনেশনকে ব্যবহার করে মানুষ, কল্পনাকে ব্যবহার করে মানুষ ইটার্নিটিকে পারসিভ করতে পারে, ঠিক আছে তো। এবং এই রোমান্টিক এজের মানুষগুলো ইমাজিনেশনকে গভীরভাবে গুরুত্ব দিয়েছেন, এবং ইমাজিনেশনকে ব্যবহার করে তারা তাদের মতবাদগুলোকে দেওয়ার চেষ্টা করেছেন। তো দেখো, আমরা যদি মিস্টিসিজমের ক্ষেত্রে একটু ভাবি, বলছে মিস্টিসিজম ইন ইটস এসেন্স ইজ দ্য বিলিফ, এই জায়গায় একটু খেয়াল করবা, যে হিউম্যান বিংস ক্যান ডিরেক্টলি এক্সপিরিয়েন্স দ্য ডিভাইন অর আলটিমেট রিয়েলিটি বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তার মানে মিস্টিসিজমের যারা বিশ্বাসী তারা মনে করেন যে মানুষেরা, হিউম্যান বিং ক্যান ডিরেক্টলি এক্সপিরিয়েন্স দ্য ডিভাইন, তারা সরাসরি ডিভাইন বা স্বর্গীয় বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করতে পারে, অথবা আলটিমেট রিয়েলিটিকে তারা এক্সপিরিয়েন্স করতে পারে বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তাহলে যে রিয়েলিটি বা যে এক্সপিরিয়েন্সটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে অবস্থান করে, এই বিষয়টাকেও হিউম্যান বিং কি করতে পারে বলো, এক্সপিরিয়েন্স করতে পারে। এই বিশ্বাসটাকে বলা হচ্ছে কি মিস্টিসিজম। আর এই এক্সপিরিয়েন্সটা যারা করতে পারে তাদেরকে বলা হচ্ছে কি মিস্টিক। বুঝতে পারছো? তার মানে এই জায়গায় এই মানে এটা আলোচনা করাটা একটু খুবই কঠিন ব্যাপার, কারণ জাস্ট আমি বলে যাচ্ছি বিষয়টা হয়তো, কিন্তু তোমরা হয়তো এই জিনিসটাকে ফিল করার মতো যে অ্যাবিলিটি সেটা আমাদের হয়তো বা নেই, বা ওই জায়গায় পৌঁছানোর মতো ক্ষমতা আমাদের নাই। শুধু আমরা আলোচনায় করে গিয়ে আমরা হয়তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বিষয়টা কিন্তু খুবই গভীর, ঠিক আছে তো। অনেকে আছে না, যে পৃথিবীর অনেক মানুষ আছে না যারা মানে কি এরকম একটু অদ্ভুত ধরনের ক্ষমতা বা শক্তিকে মোটামুটি অধিকার করে বলে আমরা মনে করি, ঠিক আছে, যে তাদের ঐশ্বরিক ক্ষমতা আছে কিছু, তারা প্রার্থনা করলে বা দোয়া দরুদ পড়লে পারে মানুষের রোগ সুস্থ হয়ে যায়, এরকম হয় না বলো তো? জি স্যার। এরকম আছে যে, এবং তারা জি স্যার। মানুষকে বিশেষভাবে পরিচালনা করার ক্ষমতা রাখে। এখানে একটু খেয়াল করো, তবে এখানে দেখেন বলছে যে আনলাইক ট্রেডিশনাল মিস্টিক কারা, এই যে আমাদের যে আমি লালন ফকিরের কথা বললাম, তাই তো, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল মিস্টিক। ওরা কি করেছেন, হু সট টু এসকেপ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থ্রু প্রেয়ার অ্যান্ড অ্যাসেটিসিজম। তারা কি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে নিজেদেরকে এসকেপ করে তারা ডিভাইন বা এরকম কোনো জায়গাতে যাওয়ার চেষ্টা করে, যেটাই যে কিছুদিন আগে লালন ফকিরের মাজারে ইয়া হলো আর কি, মেলা হলো, তাই তো, সবাই নিশ্চয় ফেসবুকে একটু দেখছো।
দেখছো কি কুষ্টিয়াতে, সেউড়িয়াতে, জি স্যার। ওখানে কি ঘটনা ঘটেছে? সবাই ওখানে যারা থাকে অধিকাংশ কি করে জানো তো? হুম, কি খেয়ে তারা ধ্যান করে জানো? গাঁজা। হ্যাঁ, মাজারে যারা গাছা। থাকে, হ্যাঁ মাজারে যারা থাকে তারা কি করে দেখবা যে এখানে কেন শুধু ওই যে বগুড়ার মহাস্থানগড় বলো, তারপর হচ্ছে লালনের আখড়া বলো, প্রায় মাঝারি এরকমই হয়। হ্যাঁ তাদের কাজ হচ্ছে কি ওই গাঁজা মাজা খেয়ে তারা করে কি, তারা মনে করে যে আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে একটু এসকেপ করতে চাচ্ছি, দিয়ে গান বাজনা করে আনন্দ করে তারা মনে করে কি আমরা সুপার বিং এর সাথে যুক্ত হয়ে যাচ্ছি, পৃথিবীর সব কিছুকে তারা ত্যাগ করে, তাই তো? জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে আধুনিকতা তারা ত্যাগ করে, তারা করছে কি তারা ডিভাইন গডের সাথে লিঙ্কড হতে চাচ্ছে। এবং এর উদ্দেশ্যে তারা করে কি, যে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে নিজেকে দূরীভূত করতে হলে এরকম গাঁজা টাজা খেয়ে একটু মানে স্বাভাবিক চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের একটা গভীর তত্ত্বের মধ্যে যেতে হবে। তারা এরকমটা মনে করে, এরা হচ্ছে ট্রেডিশনাল মিস্টিক, বুঝতে পেরেছো? তারা এরকম ভাবে তারা চেষ্টা করে, কিন্তু আসলে ওটা তো মূল উদ্দেশ্য না। কিন্তু ব্লেক স ডিভিনিটি উইদিন দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড স্পিরিট, কিন্তু মানুষ থেকে আলাদা করছেন না ব্লেক। ব্লেক মনে করছেন যে ডিভিনিটিটা আসলে আলাদা, যেমন স্বর্গকে আমরা আলাদা করে ভাবি, তাই না? যে স্বর্গ একটা জিনিস বা হচ্ছে গড একটা জিনিস, ওটা আলাদা। স্বর্গ এক জায়গায় আছে এবং সেখানে গড বসে আছেন সেই তার সিংহাসনে, বা একটা বিশাল একটা রাজ্য আছে, স্বর্গ বলে একটা জিনিস আছে, যারা ভালো কাজ করবে তারা ওই স্বর্গে চলে যাবে নাকি? এবং স্বর্গে গিয়ে কি কি করবে বলো? স্বর্গে গিয়ে শান্তিতে বসবাস করবে, তাই তো? হ্যাঁ, এবং এরকম আছে না অনেক, আমরা খুবই স্বর্গীয় যে সকল খাবার দাবার সেগুলো খাবো, স্বর্গীয় পোশাক পরে আমরা থাকবো, যেখানে আমাদের মধ্যে অমরত্ব থাকবে, যেখানে আমরা কোনো রকম কোনো দুর্নীতি, যেখানে আমরা কোনো রকম কোনো অশান্তি বা মানে কি কোনো কিছু আমরা ফিল করবো না, শুধু শান্তি আর শান্তি ফিল করবো, এই তো এরকমটা আমরা মনে করে থাকি, তাই না? এবং আমাদের ধর্মগুলো চার্চ বলো বা মসজিদে বলো এরকম ভাবে কিন্তু আমাদের কাছে কি করা হয়, স্বর্গ নামক জিনিসটাকে উপস্থাপন করা হয়, নরকটাকে উপস্থাপন করা হয় মানে কি হিসাবে? নরক মানে কঠিন কোন একটা জ্বালাময় জায়গা, যেখানে আমাদের স্পিরিট বা আত্মা কি পূর্বে কতদিন ধরে পূর্বে বলো? সারা জীবন আগুনে যতদিন না আমাদের, তাই তো, স্পিরিচুয়াল যে ইয়াটা না হচ্ছে, মুক্তিটা না হচ্ছে, এরকম একটা বিষয় আছে। কিন্তু তিনি কি মনে করেন দেখো, হি বিলিভ দ্যাট গড ওয়াজ নট আ ডিস্ট্যান্ট এক্সটার্নাল পাওয়ার, কিন্তু তিনি মনে করছেন ওই যে গডকে আমরা আলাদা করে ভাবছি, একটা এক্সটার্নাল পাওয়ার বলে ভাবছি, আসলে তিনি সেটা মনে করেন না। তিনি মনে করেন কি যে অ্যান ইনার প্রেজেন্স, তিনি মনে করেন গড মানে একটা উপস্থিতি যেটা আমাদের ভিতরে অবস্থান করছেন, ম্যানিফেস্টেড থ্রু ক্রিয়েটিভ ইমাজিনেশন, এবং সেই গডকে আমরা ম্যানিফেস্ট করতে পারি, প্রকাশ করতে পারি শুধুমাত্র আমাদের ক্রিয়েটিভ ইমাজিনেশনের মাধ্যমে, আমাদের কল্পনা শক্তির মাধ্যমে। তাছাড়া যদি আমরা ফিল না করি তাহলে আমরা আমাদের মধ্যে থাকা গডকে আমরা হয়তোবা বুঝতেই পারবো না, এরকম ভাবে তিনি কিন্তু মনে করেন। আরো কি বলছে দেখো, ইন ব্লেকস মিস্টিক্যাল ফিলোসফি দ্য ডিভাইন অ্যান্ড দ্য হিউম্যান আর ওয়ান। দেখো, হ্যাঁ, তিনি স্বর্গকে এবং হিউম্যানকে আলাদা করে ভাবছেন না, তিনি মনে করছেন ডিভিনিটি এক্সিস্ট উইদিন দ্য ম্যান, এই যেখানে বলছে না, এই যে ডিভিনিটি উইদিন দ্য মাইন্ড অ্যান্ড স্পিরিট, এর ভিতরেই থাকেন। অতএব ডিভাইন এবং হিউম্যানকে তিনি আলাদা করে দেখছেন না, একসাথে দেখছেন। অ্যান্ড এভরি হিউম্যান সোল কন্টেইনস আ স্পার্ক অফ ডিভাইন এনার্জি, এবং তিনি মনে করেন যে আমাদের যে প্রত্যেকটা মানুষের যে সোল আছে এর ভিতরে ডিভাইন এনার্জির একটা স্পার্ক বা একটা শক্তি বা একটা স্পিরিট কিন্তু অবস্থান করছেন, যেটাকে তিনি বলেন দ্য পোয়েটিক জিনিয়াস। দিস আইডিয়া ইজ এক্সপ্রেসড ইন হিজ বিলিভ দ্যাট টু সি দ্য ওয়ার্ল্ড স্পিরিচুয়ালি ইজ টু সি ইটারনিটি ইন আ গ্রেন অফ স্যান্ড। স্যার আরেকটু জুম করে দিন স্যার ফোনগুলো, মানে দেখতে অসুবিধা হচ্ছে খুবই, আসলে আমি একটু বড় জি স্যার। স্যার আর শুধু পড়ানোর সময় সামনে কি যেন একটা চলে আসতেছে, এটা হয়তো তোমার মোবাইলে একটা সেটিংটা হতে পারে যে, স্যার এখন ঠিক আছে? আচ্ছা, তাই বলছে দেখো আমরা কিছু কিছু জিনিস দেখি, বলছে তিনি কি দেখো চিন্তা করো, তিনি বলতে চাচ্ছেন কি যে তিনি এমনও বিশ্বাস করছেন যে টু সি দ্য ওয়ার্ল্ড স্পিরিচুয়ালিটি ইজ টু সি ইটারনিটি ইন আ গ্রেইন অফ স্যান্ড। হ্যাঁ, যে যারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডটাকে অনুভব করতে পারে তারা এক বিন্দু বালির মধ্যেও ইটারনিটি দেখতে পারে। হ্যাঁ, মানে তিনি জাস্ট ইমাজিনেশনের পাওয়ারটাকে কিভাবে কাজে লাগিয়েছেন। তাই বলছে দেখো, দে ফর ব্লেক দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ওয়াজ নট ইভিল, তাই তিনি বলতে চাচ্ছেন যে আমাদের এই যে ওয়ার্ল্ডটাকে আমরা ইভিল বলে থাকি আসলে এটা ইভিল নয়,
বাট ইট বিকাম করাপ্ট। এটা সরাসরি ইভিল নয়, কিন্তু এটা করাপ্ট হয়ে যায় when only seen through the eye of reason and materialism। যখন আমরা জাগতিকতার দৃষ্টি দিয়ে দেখি বা যুক্তির দৃষ্টি দিয়ে দেখি, তখনই আসলে পৃথিবীটা করাপ্ট হয়ে যায়। তাছাড়া পৃথিবীটা বা এই যে আমরা যে ওয়ার্ল্ডলি বিষয়গুলোকে দেখতেছি, এগুলো আসলে ইভিল নয়। ট্রু ভিজন রিকোয়ার্ড স্পিরিচুয়াল ইনসাইট। অতএব সত্যিকারের যদি ভিজন আমাদের দেখতে চাই, তাহলে আমাদের স্পিরিচুয়াল একটা ইনসাইটের প্রয়োজন আছে, অন্তর্দৃষ্টির প্রয়োজন আছে। দ্য অ্যাবিলিটি টু পারসিভ দ্য ডিভাইন ইউনিটি আন্ডারলাইং অল ফর্মস অফ লাইফ। হ্যাঁ, আমাদের কি করতে হবে? দ্য অ্যাবিলিটি টু পারসিভ দ্য ডিভাইন ইউনিটি আন্ডারলাইং অল ফর্মস অফ লাইফ, মানে আমাদেরকে সেইটা পারসিভ করার ক্ষমতা অর্জন করতে হবে যে ডিভাইন ইউনিটিটা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে আছে। তাহলে কি একটা দেখো, ডিভাইন ইউনিটি মানে কি, আমরা পাখি, গরু, ছাগল, ভেড়া থেকে শুরু করে মানুষ, ছোট বাচ্চা, কালো, সাদা থেকে ইংল্যান্ড, ইউরোপিয়ান, আফ্রিকান, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে একটার সাথে কি আরেকটা বলো কানেক্টেড বা যুক্ত। ডিভাইন ওয়েতে দে আর ইউনাইটেড, কিন্তু এটা আমরা পারসিভ করতে পারি না। তাই বলছি, এটা কি আমাদের পারসিভ করতে হলে এরকম একটা স্পিরিচুয়াল ইনসাইট লাগবে, যেটার জন্য আমরা যেভাবে চিন্তা করি এই চিন্তা দিয়ে এটা সম্ভব না। আমরা পুরোটাই মনে হয় জাগতিক। হ্যাঁ, এনাদের দ্বারা যদি আমরা নিজেদেরকে একটু কম্পেয়ার করি, তাহলে আমরা সাধারণ মানুষের, আমরা এখানে যারা আছি, আমরা পুরোটাই কি বলতো, আমরা পুরোটাই ওয়ার্ল্ডলি। ঠিক আছে তো? কারণ কি? কারণ তুমি পড়াশোনা করতেছো কিসের জন্য বলতো? ভালো চাকরির জন্য, ভালো একটা চাকরি করার জন্য, একটা ভালো রেজাল্ট করবো, একটা ভালো চাকরি করব, এবং চাকরিতে অনেক টাকা ইনকাম করব, সেই টাকা নিয়ে এনজয় করব। এই পুরোটার ভিতরে কোনোভাবেই কোনো ডিভাইন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই, কোনোভাবেই নেই। তাহলে এইগুলো যা পড়তেছি, জাস্ট এটুকু হচ্ছে আমাদের ওই পরীক্ষার হলে যেন আমি লিখতে পারি, আমি যেন একটা ভালো চাকরি পেতে পারি, মানে ভালো রেজাল্ট করতে পারি, এই আমরা এটাকে কিন্তু গভীর ফিল করার আমরা চিন্তাই করছি না। আর যখন চিন্তা করছি না, তখন জিনিসটা হার্ড লাগতেছে, কারণ আমরা ওই জায়গাতে যাচ্ছি না, আমরা ওই জায়গায় টাচ করছি না। কারণ আমরা মাঝে মাঝে ভাবি যে আমি ম্যাথে কিন্তু দুর্বল ছিলাম, মোটামুটি আমি বলতে পারি যে 6, 7, 8 এই সময় আমার ম্যাথ যেন মাথায় ঢুকতো না। কারণটা এটা না যে আমি ম্যাথ বুঝবো না বা আমার ম্যাথ বোঝার অ্যাবিলিটি নাই, কারণ এটা যে মূল কথা হলো আমি ওটাকে ইন্টারেস্ট বোধ করছি না বলে ওর ভিতরে ঢুকছি না, অথবা যিনি পড়াচ্ছেন তিনি এমনভাবে পড়াচ্ছেন যে আমি ওটার ইন্টারেস্ট ফিল করতে পারছি না। এই দুটার মধ্যে যে কোনো একটা কারণ। তো ঠিক ওইরকম এই দুইজন কবির কবিতা বুঝতে গেলে, উইলিয়াম ব্লেক এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এদের যে মিস্টিক্যাল থিওরিগুলো, এগুলো বুঝতে গেলে আমাদের একটু চিন্তা করতে হবে, যে আসলে মানে আমাদের ভাবাতে হবে যে আমার সাথে এই যে শাকসবজির সম্পর্ক, আমি কি না খেয়ে বাঁচবো বলতো? আমি যদি মনে করি যে আমি একক, আমি পাওয়ারফুল একজন মানুষ, আমি খাবো না, কোনো কিছু খাবো না, প্রকৃতি থেকে আমার কোনো কিছু দরকার নেই, আমি কি বাঁচবো বলো? তার মানে আমি পুরো মানুষটাই প্রকৃতির এলিমেন্ট দ্বারা গঠিত। প্রত্যেকটা এলিমেন্ট আমাকে কি বেঁচে থাকতে সাহায্য করছে, এবং প্রাকৃতিক এলিমেন্টের মাধ্যমেই সময়ের সাথে সাথে আমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, একসময় বুড়িয়ে যাব, এবং একটা টাইম পর আমি আবার মারাও যাব। তার মানে কি আমাদের বিষয়গুলোর সাথে কি একটা ইউনিটি আছে। এবং সে আমরা ইয়াটা পড়েছিলাম না, ওই যে কবিতাটা ক্রসিং ব্রুকলিন ফেরি পড়েছিলাম, বলো? চিন্তা ভাবনাটা ওইরকমই, যে আমরা ইউনাইটেড কোনো না কোনো ভাবে, যে আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে জন্মেছে, আবার যে হচ্ছে আজ থেকে হাজার হাজার বছর পরে জন্মাবে, এবং এখন যারা পৃথিবীতে আছে সবাই আমরা কোনো না কোনো ভাবে একজন আরেকজনের সাথে কি বলো রিলেটেড, ঠিক আছে? ওরা কিন্তু ইউনাইটেড, আমরা কেউ আলাদা নই। কারণ ওই যে বলছি না যে তুমিও যা ফিল করেছো এর আগে, আমিও তাই ফিল করছি, এবং আমি যা ফিল করছি আজ থেকে 100 বছর পরে যে আসবে সেও একই ফিল করবে। তার মানে আমরা কানেক্টেড। শুধু পৃথিবীতে যখন আমরা ঢুকেছি মায়ের গর্ভের মাধ্যম দিয়ে, অতএব এখানে নিশ্চয়ই পার্থিব এলিমেন্টগুলো চলে এসেছে। আমার শরীর পুরোটাই জাগতিক, এই পুরো শরীরটাই আমার জগতের এলিমেন্ট দিয়ে গঠিত। এখান থেকে যদি জগতের এলিমেন্টগুলো যদি আমি গ্রহণ করতে না পারি, আমার এই বডি একসময় শেষ হয়ে যাবে, আমার সোলটা এখান থেকে বার হয়ে যাবে। তাহলে এই যে একটা ইউনিয়ন, তাই তো, যেটা বলা হচ্ছে ডিভাইন ইউনিয়ন, এই বিষয়গুলোকে ফিল করা শুধুমাত্র একটা কল্পনা বা শক্তির ব্যাপার। তাই বলছে এখানে মিস্টিসিজম এবং ইমাজিনেশন একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড বা কানেক্টেড। এটা একটু বড় করে নিই। স্যার এটা কোথা থেকে পড়াচ্ছেন? এটা কোনো বই না, জাস্ট
এটা বই থেকে পড়াচ্ছি না, আমি আমার স্যারের থেকে তোমাকে শীটে বোঝাচ্ছি, ঠিক আছে তো? এটা বইয়ের না, আমি জাস্ট আগে ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলে নিচ্ছি, যেগুলো এখান থেকে আমি কালেক্ট করে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? এই শীটটাও দিয়ে দিব, তোমরা এখান থেকে পড়ে নিবা। এবার দেখো, বলা হচ্ছে যে মিস্টিসিজমের যে শক্তিটা বা ক্ষমতাটা, সেটা যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সেটা নির্ভর করছে কিসের উপর? পুরোটা ইমাজিনেশনের উপর। উইদাউট ইমাজিনেটিভ পাওয়ার উই কান্ট ফিল এনিথিং অ্যাবাউট মিস্টিসিজম। এখন দেখো, আমরা যদি লালন ফকিরের কথা ভাবি, লালন ফকির কি আমাদের মতো একজন মানুষ ছিল না বলতো? উনি তো হ্যাঁ, তিনি কোন ধর্মের ছিলেন? কোন ধর্মের ছিলেন বলতো? তার ধর্ম জানা যায় না। না, অবশ্যই প্রথমে হিন্দু ছিলেন, তাই তো? তিনি প্রথমে কি ছিলেন? হিন্দু ছিলেন, হিন্দু পরিবার এবং তার বউও ছিল। তোমরা কি মনের মানুষ সিনেমাটা দেখোনি? বলো, দেখছো? না স্যার। দেখে নিবা, আজকে কালকে হোক, মনের মানুষ সিনেমাটা একটু দেখবা। তিনি ছিলেন একজন হিন্দু, ঠিক আছে তো? তার হয়েছিল, বসন্ত হয়েছিল। তৎকালীন সময়ে তো যক্ষা, বসন্ত এগুলো ছিল খুবই কঠিন রোগ, ঠিক আছে তো? তাকে কি করা হলো, যখন তার বসন্ত হলো, তখন কলা গাছের ভেলা করে তাকে ভাসিয়ে দেওয়া হলো, ঠিক আছে তো? পানি দিয়ে ভাসতে 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 হঠাৎ করে, আগে তো মানুষ কোথায় গোসল করতো বলো তো? মানুষ আগে কোথায় গোসল করতো? নদীর পাশে। তা ওই ভাসতে ভাসতে ভেলাটা গিয়ে এক জায়গায় থামে, যেখানে কিছু মহিলা গোসল করতেছিল। তারা আবার ধর্মে ছিল হচ্ছে মুসলিম। তো মুসলিম ওই ফ্যামিলি করলো কি, একটা মহিলা তাকে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুললো, সেখানে তাদের খাওয়ালো, সবকিছু করলো। এবার সে আবার সুস্থ হয়ে সে যখন তার নিজের বাসায় ফিরে গেল, তখন তারা তাকে গ্রহণ করলো না। বুঝতে পেরেছো? তার ওয়াইফ তাকে গ্রহণ করতে চাইলেও তার নিজের মা তাকে গ্রহণ করলো না, কারণ জাত চলে গেছে, কারণ সে একজন মুসলিম, তাই তো? পরিবারের খাবার খেয়েছে। এই নিয়ে তাকে কি করা হলো, বাড়িতে ঢুকতেই দেওয়া হলো না। তখনই সে যখন এই আঘাতটা পাইলো, তখন তার ইমাজিনেশন পাওয়ার একটা কাজ করলো, যে তাহলে এই যে একটা গান আছে না, তার একটা গান আছে না, বলো? হ্যাঁ, জাত গেল বলে, তাই না? এই যে গানটা, তাহলে এই গানটা তিনি, এটা কি আঘাত না পাইলে কি এগুলো তিনি করতে পারতেন? মানে তিনি আঘাত পেয়ে তার কল্পনা এমন জায়গায় পৌঁছে গেছেন, তখন তিনি চিন্তা করতে শুরু করলেন, তাহলে আমি তো বুঝলাম আমার বডি, কিন্তু আমার যে সোলটা, সেটা তাহলে কার সাথে রিলেটেড? তাহলে যার বাসায় আমি ভাত খাইলাম আর আমার নিজের মা আমাকে গ্রহণ করছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছে, তাহলে তারা কারা? তাহলে আমি কে? তাই তো? এবং একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি জানে সে কোন পরিবারে জন্মগ্রহণ করবে? বলো, তার ধর্ম কি? তাই না? এই ব্যাপারে এরকমটা ভাবি, তাহলে আমরা যদি ধর্ম দিয়ে বিবেচনা করি, তাহলে তো কঠিন হয়ে যাচ্ছে। তখন থেকে তিনি এই যে মিস্টিক, এই গভীর চিন্তা ভাবনাগুলো করতে শুরু করলেন, যে যে হিন্দু ধর্মের যে আগে যে দেখো মনের মানুষ সিনেমায় দেখানো হচ্ছে যে কিছু পুরোহিত আছে, হিন্দু পুরোহিত, তারা মানে অন্যদের মানে ছায়া যদি তার গায়ে টাচ করে, তার নাকি জাত চলে যায়, তাকে গঙ্গা পানি ছুঁয়ে কি করতে হয়? গোসল করতে হয়, আবার পবিত্র হতে হয়। তাহলে এই যে তাহলে সে মানুষকে ছোট করছে, যে একজন মানুষ, সে অন্য ধর্মের হোক বা তারই নিচু বংশের হোক, তাই না? কারণ আমরা জানি যে হিন্দু ধর্মের অনেকগুলো গোত্র বা জাতীয় ভাগ আছে, তার ছায়া পড়লে নাকি তার জাত চলে যাচ্ছে, ঠিক আছে তো? তাহলে এই যে বডি, তাহলে বডির কি মূল্য পৃথিবীতে? তাহলে বডিটা সৃষ্টিকর্তা কেন দিলেন? তাহলে এর কি আসলেই মূল্য নেই? আর যদি মূল্য থাকে, তাহলে সেই মূল্যটা আসলে কি? তাহলে আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যটা বাকি। হ্যাঁ, এইরকম ভাবে তিনি কিন্তু মেনলি মানে ভাবতে শুরু করলেন। তাহলে এই জন্য তিনি তো তখনও জিনিসটা বোঝেননি। তিনি কখন বুঝতে শুরু করলেন? যখন তিনি তার বাবা মায়ের কাছ থেকে আঘাতটা পাইলেন, তাই না? মায়ের কাছ থেকে আঘাত পাইলেন, বা পুরো গ্রামবাসীর কাছ থেকে আঘাত পাইলেন, যে সে যেহেতু আমাদের থেকে অন্য জাতের মানে কি অন্ন গ্রহণ করেছে, তাকে আর এই জাতে রাখা যাবে না। তখন তিনি আঘাতটা পেয়ে তার কল্পনা শক্তিতে চলে গেলেন, হ্যাঁ, যে কল্পনা দিয়ে ভাবা শুরু করলেন, তাহলে মানুষের জীবন কি, এর উদ্দেশ্যটা কি? আচ্ছা, একটু আজান হচ্ছে, আমি একটু মিউট রাখি, হ্যাঁ, 2 মিনিট, শেষ হয়ে যাক। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম আমরা, তাই এখানে সেটাই বলছি, দেখো, অ্যাট দ্য হার্ট অফ ব্লেকস মিস্টিসিজম লাইজ দ্য কনসেপ্ট অফ ইমাজিনেশন।
মানে যেহেতু আমরা কবিতাগুলো পড়বো, যে কবিতাগুলো পড়বো তার ভিতরে এই লিটারাল মিনিং দিয়ে বুঝতে গেলে হবে না, ওখানে কিছু কিছু বিষয় তিনি ইনক্লুড করতে চাচ্ছেন, কিছু জিনিস তিনি বোঝাতে চাচ্ছেন, আর সেটা ইমাজিনেশনের মাধ্যমে সম্ভব। দেখো, হি রিগার্ডেড ইমাজিনেশন অ্যাজ দ্য ডিভাইন পাওয়ার, সেটাকে তিনি ডিভাইন পাওয়ার বলছেন, এবং তার মতে ইমাজিনেশন ওয়াজ দ্য রিয়েল ফর্ম অফ পারসেপশন। যে ইমাজিন করতে পারে না সে আসলে কোনো কিছু পারসিভই করতে পারে না। এই জন্য বলছে যে ইমাজিনেশন এমন একটা ডিভাইন পাওয়ার দ্যাট কানেক্টস দ্য হিউম্যান সোল উইথ ইটার্নিটি, যেটা আমার ভিতরে যে সোলটা আছে সেটা একমাত্র ইমাজিনেশনের পাওয়ারের মাধ্যমেই সে কি করতে পারে, ইটার্নিটির সাথে কানেক্ট হতে পারে। কারণ কি, যে রিজন আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আমাদের ক্ষমতাকে কি করে দেয়, সীমাবদ্ধ করে দেয়, কিন্তু ইমাজিনেশন আমাদেরকে রিয়েল পারসেপশন দেয়। সুতরাং টু সি উইথ ইমাজিনেশন ওয়াজ টু সি গড। অতএব কল্পনা দিয়ে কোনো কিছু বিবেচনা করা, কোনো কিছু দেখতে পাওয়া মানেই সেটা আসলে গডকেই দেখতে পাওয়া। কারণ কি, গড ওয়াজ দ্য ইটারনাল সোর্স অফ অল ক্রিয়েটিভ এনার্জি। কারণ গড হচ্ছেন কি, সকল ক্রিয়েটিভ এনার্জির ইটারনাল সোর্স। অতএব এই পৃথিবীতে যা কিছু হচ্ছে, ছোট্ট একটা ঘাসের জন্ম, ছোট্ট একটা পিঁপড়ার জন্ম, এগুলো কোথা থেকে আসছে সবই, বলো? সবই কার কাছ থেকে আসছে তার মতে? হ্যাঁ, সবকিছু গডের কাছ থেকে। তাহলে সবকিছু গডের কাছ থেকে আসছে। অতএব গড তাহলে কি আমাদের মধ্যে অবস্থান করছেন, আমাদের আশেপাশে আছেন, নাকি তিনি ওই স্বর্গ নামক একটা আলাদা যে জায়গা আমরা সৃষ্টি করে নিচ্ছি সেখানে আছেন? কোথায় আছেন উনি তার মতে? আমরা আমাদের মতে, তার মতে তিনি কোথায় আছেন বলো? আমাদের মধ্যে অবস্থান করছেন, প্রত্যেকটা এলিমেন্টের মাধ্যমে অবস্থান করছেন। হ্যাঁ, তাই বলতে দেখো যে থ্রু আউট হিজ লাইফ হি ক্লেম টু কনভার্স উইথ অ্যাঞ্জেলস, প্রফেটস অ্যান্ড ইভেন দ্য স্পিরিটস অফ দ্য ডেড। তিনি দাবি করেন যে তিনি নাকি তার জীবন দশায় তিনি অ্যাঞ্জেলদের সাথে কথা বলেছেন, প্রফেটদের সাথে কথা বলেছেন, বা মৃত ব্যক্তি স্পিরিটদের সাথে নাকি তিনি কনভারসেশন করেছেন। এটা তিনি মনে দাবি করেন। ঠিক আছে, তো এখন দাবিটা আমরা মানব কি মানব না তা জানি না, কিন্তু তিনি এটা বলেন যে এরকম ক্ষমতা যেন তার আছে। ঠিক আছে, তো অবশ্য অনেকে এই জাতীয় মানুষদের আমরা কি বলে সম্বোধন করি বলো তো? যারা এরকম কথা বলে মানে আধ পাগল, নাকি মোটামুটি পাগল বা ভণ্ড বলে আমরা অনেকখানি বলে থাকি। তাই এখানে সেটা বলতে দেখো, হ্যাঁ, যে অনেক সময় কি হয়েছে, ডিসমিস বাই হিজ কন্টেম্পোরারিজ অ্যাজ ম্যাডনেস। অনেকে তার সমসাময়িক লোকরা তাকে ম্যাড বলে সম্বোধন করেছে, বা এগুলো তার ম্যাডনেস বলে মনে করেছেন। কিন্তু দেখো এটা বলছে, হি ওয়ান্স সেড দ্যাট হি স নট উইথ বাট থ্রু হিজ আইস। হ্যাঁ, চোখ দিয়ে না, চোখের মানে অন্তর দিয়ে তিনি যেন ফিল করেন। আ স্টেটমেন্ট দ্যাট ক্যাপচার্স দ্য মিস্টিক্যাল এসেন্স অফ হিজ ভিজন। তার এই ভিজন বা দর্শনের সবচেয়ে শক্তিমান যে ক্ষমতা, তাই তো, যে বিষয়টা, সেটা আসলে তিনি এখানে তার কল্পনা দিয়ে বুঝিয়েছেন। আচ্ছা, এখানে আমরা একটু রিলিজিয়াস ব্যাপারটা একটু দেখি আগে, তিনি রিলিজিয়নকে কিভাবে মানে দেখছেন সেটা যদি আমরা খেয়াল করি। এখানে বলছেন, অলদো ব্লেক ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই দ্য বাইবেল। তিনি যেহেতু তিনি খ্রিস্টান ছিলেন ধর্মে, দেখো তিনি জন্মগতভাবে তিনি একজন খ্রিস্টান, কিন্তু একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, যে তিনি বাইবেল দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, কিন্তু হিজ রিলিজিয়াস ভিজন ওয়াজ হাইলি আনঅর্থোডক্স। ঠিক আছে, তো অর্থোডক্স রিলিজিয়ন আর আনঅর্থোডক্স কি আসলে? অর্থোডক্স শব্দটা আসলে কি যায়? অর্থোডক্স বলতে আমরা কি বুঝি? দেখো, অর্থোডক্স মানে হচ্ছে যে ধর্মীয় যে রুলস বা রেগুলেশন গুলো আছে ওগুলোর সাথে মানিয়ে চলা। দেখো, ফলোইং অর কনফর্মিং টু দ্য ট্রেডিশনাল অর জেনারেলি অ্যাকসেপ্টেড রুলস অর বিলিফস অফ আ রিলিজিয়ন, ফিলোসফি অর প্র্যাকটিস। ঠিক আছে, তো মানে একটা চার্চ বা একটা ধর্মীয় নিয়ম কানুন যা বলছে সেগুলো কি বলো, সেগুলো মেনে চলা, স্ট্রিক্টলি মেনে চলা। সেগুলো হচ্ছে কনজারভেটিভ, যাদেরকে আমরা বলে থাকি, তাই না? কনজারভেটিভ যেটা আমরা বলে থাকি, এগুলো হচ্ছে অর্থোডক্স। আর আনঅর্থোডক্স হচ্ছে ধর্মকে বোঝা কিন্তু নিজের কল্পনা শক্তি, নিজের বুদ্ধি, রিজনকে কাজে লাগিয়ে সেটাকে নিজের মতো করে উপস্থাপন করা। দেখো, তাই বলছেন এখানে যে তিনি তার রিলিজিয়াস, তিনি বাইবেল দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, কিন্তু বাইবেল থেকে ইনফ্লুয়েন্সড হলেও তার ধর্মীয় চিন্তা ভাবনা ছিল আনঅর্থোডক্স। হি রিজেক্টেড, খেয়াল করে, হি রিজেক্টেড ইনস্টিটিউশনাল ক্রিশ্চিয়ানিটি। তিনি প্রাতিষ্ঠানিক ক্রিশ্চিয়ানিটিকে রিজেক্ট করেছেন। কারণ কি? কারণ হুইচ হি বিলিভড এনস্লেভ দ্য হিউম্যান স্পিরিট থ্রু মোরাল লজ, ফেয়ার অর রিপ্রেশন। কারণ তিনি মনে করছেন চার্চের মাধ্যমে যে প্রাতিষ্ঠানিক ক্রিশ্চিয়ানিটি আছে সেটা আসলে আমাদের সোলকে বা স্পিরিটকে আইনের ভয় দেখিয়ে বা দমন পীড়নের ভয় দেখিয়ে আসলে আমাদেরকে এনস্লেভড করে রাখে, দাস করে রাখে। আমাদের চিন্তাটাকে ওপেন হতে দেয় না, আমাদের চিন্তা ভাবনাকে ওপেনলি করতে দেয় না, কারণ আমাদের ভিতরে একটা ভয় লাগিয়ে দেয় যে এটা চিন্তা করা যাবে না।
এটা ভাবা যাবে না, এটা করলে নরকে যাবা, এটা করলে পাপ হবে ইত্যাদি ব্যাপার বুঝিয়ে সুঝিয়ে কি করে চার্চ আমাদেরকে, আমাদের স্পিরিটকে বা আমাদের সোলকে এনস্ল্যাভড করে রাখে, দাসে রূপান্তরিত করে রাখে। যে গায়ে শক্তি থাকা সত্ত্বেও দাস কি করতে পারে না, বলো? গায়ে শক্তি থাকা নিজের ইচ্ছে মতো চলতে পারে না। তাই তো, প্রতিবাদ করতে পারে না, নিজের স্বাধীন মতো চলতে পারে না। তেমনি ভাবে আমাদের বুদ্ধি শুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও ওই যে একটা যে পরকাল সম্পর্কে যে একটা আনসার্টেনিটি, এটা যেহেতু আমরা নিশ্চিতভাবে জানি না, সেই সকল বিষয় নিয়ে মোরাল ল বা ফেয়ার বা রিপ্রেশন গুলোকে দেখিয়ে কি করে আমাদের হিউম্যান স্পিরিটকে এনস্ল্যাভ করে রাখে। তাই কি তিনি কি করেছেন, হি প্রিচড আ রিলিজিয়ন অফ ইনার রেভলিউশন। তিনি নিজের মতো করে একটা ধর্মীয় চিন্তা ভাবনা তৈরি করেছেন। কিভাবে? আর ডিরেক্ট কমিউনিয়ন উইথ দ্য ডিভাইন, চার্চের মাধ্যমে না, কোনো প্রিস্ট বা পুরোহিতের মাধ্যমে না। তিনি চাচ্ছেন যে আমার কমিউনিয়ন আমি ডিভাইনের সাথে সরাসরি করে নিব, আমার মাঝখানে আমি কোনো মাধ্যম রাখতে চাই না। ঠিক আছে তো, এরকম। আর তার মতে চার্চ সবসময় তাকে তার চিন্তা ভাবনার বিপরীত দিকে পরিচালনা করে, কারণ চার্চ গড বা হেভেন বা নরককে একটা এন্টিটি হিসাবে সাজিয়ে তুলেছে। ঠিক আছে, তার মতে যে ওইরকম হেভেন বলে কিছু নাই, ওইরকম হচ্ছে গড আলাদা করে কিছু নাই, তাই তো। এটা একটা সুপার বিং যেখানে আমরা হচ্ছে জাস্ট ওর পার্ট মাত্র। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আরো তোমাদের বই থেকে পড়তে বলবো কিছু কিছু জায়গাতে, আমি একটু আগে আলোচনাটা করে নিই। তাই বলছে দেখো যে অতএব ব্লেকস মিস্টিসিজম দেয়ারফর সেন্টার অন স্পিরিচুয়াল ফ্রিডম। তাহলে তিনি চাচ্ছেন স্পিরিচুয়াল ফ্রিডম, যেটা চার্চ বা ওই টিচিং থেকে। দেখো, হি স দ্য চার্চেস টিচিং অন সিন অ্যান্ড পানিশমেন্ট অ্যাজ ডিস্টরশন অফ দেখো ট্রু রিলিজিয়ন। তিনি মনে করেন চার্চ যে আমাদের পাপ বা পানিশমেন্টের উপরে যে টিচিং দেয়, এটা আসলে সত্যিকার ধর্মের একটা ডিস্টরশন। ডিস্টরশন মানে বুঝো? ডিস্টরশন মানে কি? বিকৃতি। হ্যাঁ, বিকৃতি, তাই তো, বা অপব্যাখ্যা বা এরকম। টু হিম হেভেন অ্যান্ড হেল, দেখো এই যে হেভেন অ্যান্ড হেল ওয়ার নট ফিজিক্যাল প্লেসেস। আসলে হেভেন এবং হেল ফিজিক্যাল প্লেস বলে কিছু নাই, বাট স্টেটস অফ দ্য সোল। এটা হচ্ছে আমাদের সোলের দুটো অবস্থা মাত্র। ঠিক আছে তো, কারণ দেখো হেভেন রিপ্রেজেন্টেড দ্য এনার্জি অফ লাভ অ্যান্ড ক্রিয়েটিভিটি। যেখানে আমাদের হেভেন হচ্ছে আমাদের আত্মার বা আমাদের স্পিরিটের বা সোলের সেই এনার্জি যেটা আমাদের লাভ এবং ক্রিয়েটিভিটিকে এনকারেজ করে। অন্যদিকে হেল হলো কি, সিম্বলাইজ রেস্ট্রেন্ট অ্যান্ড মোরাল হিপোক্রেসি, তাই তো। আর হেল হলো আমরা যখন দেখো হিপোক্রিটিক্যাল আচরণ করছি, আমরা আমাদের যে লাভ এবং ক্রিয়েটিভিটির বা সোলের যে ফ্রিডম, সেটাকে আমরা যখন রেস্ট্রেন করছি, আমরা যখন ওপেনলি এটাকে পরিচালনা করতে দিচ্ছি না, তখনই আসলে আমরা হেলে অবস্থান করছি। তাই তিনি একটা কবিতা আছে দেখো, ইন ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল। এই কবিতায় তিনি বলেছেন, হি ডিক্লেয়ার দ্যাট বোথ গুড অ্যান্ড ইভিল আর নেসেসারি ফর স্পিরিচুয়াল গ্রোথ। দেখো যে দেখো তার মানে কি, গুড এবং ইভিল আমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য প্রয়োজন। কারণ কি, সিন্স উইদাউট কন্ট্রারিজ দেয়ার কুড বি নো প্রোগ্রেশন। কারণ কন্ট্রারি কোনো স্টেট ছাড়া আমরা কখনোই উন্নতি করতে পারি না। তার মানে তিনি আমাদের সোলের দুইটা, এই যে তোমাদের কোশ্চেনের সাথে কিন্তু এটা মানে রিলেটেড একটা কোশ্চেনই আছে, কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। ঠিক আছে তো, এটা তিনি কেন দেখিয়েছেন, এবং সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স, এই দুটো হচ্ছে কি আমাদের এই সোলের দুটো অবস্থানকে নির্দেশ করছে, গুড অ্যান্ড ইভিল। তাহলে তিনি দেখাচ্ছেন ইনোসেন্স মানে হচ্ছে গুড, তাই তো, বা গুডনেস, এবং সেখানে আমরা কোন রকম ইভিল কিছুর আঁচও করি না বা চিন্তাও করি না। কিন্তু ইভিল মানে হচ্ছে এক্সপেরিয়েন্স, যেখানে আমরা কি করছি, আমরা আমাদের আশেপাশের বিষয়গুলোকে বুঝতে পারছি। একটা শিশু কখন, মনে করো জন্মের পর একটা শিশু কখন পোশাকের চিন্তা ভাবনা করে, বলো? যে আমার পোশাক পরা উচিত, কখন চিন্তা করে এটা? বলো তো। যখন সে সবকিছু বুঝতে শিখে। হ্যাঁ, যখন সে বুঝতে শিখে। কি বুঝতে শিখে? লজ্জাবোধ কাজ করে যখন থেকে আর কি। লজ্জাবোধ যখনই আসলো তখন তার ইভিল পাওয়ারটা তার ভিতরে আসা শুরু করলো। মানে ইভিল বলে কিছু একটা বিষয় পৃথিবীতে আসে, সে তার ওই পোশাক পরার দিন থেকেই বুঝতে শিখে গেছে। কারণ কি, দেখো আমাদের মা বাবার আমাদের পোশাক পরিয়ে দেয়, যদি আমাদের না পরায় তো আমি ওই অবস্থায় নেকেড অবস্থায় সারা গ্রাম ঘুরে বেড়াতে পারি। ব্যাপারটা এরকম ছোটবেলায়, কারণ আমরা এটা যে একটা খারাপ জিনিস, মানে এটা যে আমাদের কাছে অসমন লাগে, এটা মাথায় কাজই করে না, বা আমরা কখনো বুঝি না এটা যে একটা ইভিল জিনিস, আমরা বুঝি না। তার মানে যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে পোশাক ছাড়া আমার কেমন কেমন লাগতেছে, বুঝতে হবে সেদিন আমার ভিতর থেকে ইনোসেন্ট ব্যাপারটা শেষ।
সেদিন থেকেই ইভিল এবং ইনোসেন্ট আমার ভিতরে দুটো একসাথে অবস্থান করছে। ঠিক আছে তো? কারণ একটা মানুষ যদি, একটা ছোট বাচ্চাকে যদি তুমি এখন মনে করো যে ওই ইয়াতে মানে যেখানে মানুষ মনে করো যে আফ্রিকার এমন কোনো জঙ্গল আছে বা এমন কোনো জায়গা আছে বা হচ্ছে আমাজনের এমন কোনো জায়গা আছে যেখানে এখনো মানুষ আধুনিক হতে পারেনি, তাই তো? তারা এখনো ওই রকমই আছে। ঠিক আছে, তারা এখনো পোশাকের ব্যাপারটা নিয়ে ভাবে না। তারা ওটাকে কখনো মানে তারা যে পোশাক পরে না, এটা কি তাদের খারাপের জন্য তাকে পরে না, নাকি এটাকে তারা কখনো ইভিল মনে করে না? কোনটা আসলে? না, এটাকে খারাপ ইভিল মনে করে না। ওটা মনেই করে না যে এটা কোনো খারাপ জিনিস, মানে সেই সেন্সটা তাদের ভিতরে নেই। তার মানে তারা ওই পর্যন্ত এখনো ইনোসেন্ট, মানে এই বিষয়টা নিয়ে তারা ইনোসেন্ট। ঠিক আছে তো? এই জন্য তারা ওটাকে আমরা দেখলে হয়তো মনে করবো হায় এরা কি খারাপ, পোশাক টোশাক ঠিক মতো পরে না, পোশাক পরে না ইত্যাদি ইত্যাদি, এটা আমরা মনে করবো। কিন্তু তাদের কাছে এই বিষয়টা হয়তো কিছু মনেই হচ্ছে না, তারা এটা কিছু মনেই করছে না। হ্যাঁ, তাই বলছে দেখো যে গুড অ্যান্ড ইভিল আর নেসেসারি ফর স্পিরিচুয়াল গ্রোথ সিন্স উইদাউট কন্ট্রারিজ, কারণ বৈপরীত্য ছাড়া দেয়ার কুড বি নো প্রোগ্রেশন। তেমন পৃথিবী চলছে, পৃথিবী চলমান, পৃথিবী ঘুরছে, তাই তো? একটা গ্রহের সাথে আর একটা গ্রহ চলছে কিসের মাধ্যমে বলো? একটা চৌম্বকীয় শক্তি আছে না, বলো? চৌম্বকের কি দুটা মেরু আছে না, বলো? হ্যাঁ, সমমেরু কখনো আকর্ষণ করে নাকি বিপরীত মেরু আকর্ষণ করে? বিপরীত মেরু। হ্যাঁ, তাহলে এমনি একইভাবে বিদ্যুৎ যখন চলাচল করে তখন দুটা বিষয় থাকে, একটা নেগেটিভ একটা কি বলো? নেগেটিভ পজিটিভ তার থাকে। দুটাই যদি পজিটিভ বা দুটাই নেগেটিভ মানে কোনো বিদ্যুৎ নাই। তার মানে বিদ্যুৎকে চলাচল করাতে হলে এখানে দুটা স্টেট থাকতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তা তিনিও মনে করছেন যে পৃথিবীটাকে চালিয়ে নেওয়া, একটু মিউট রাখো। হ্যাঁ, আমাদের মিউট রাখতে হবে গো, মিউট না রাখলে তোমাদেরই সমস্যা, আর আমার কথা বলতে একটু সমস্যা হবে যে কি হচ্ছে। আচ্ছা, তাই বলছে দেখো দিস বিলিভ রিফ্লেক্টস হিজ মিস্টিক্যাল কনভিকশন দ্যাট ইউনিটি কামস ফ্রম রিকনসাইলিং অপোজিটস বডি অ্যান্ড সোল। তার মানে তিনি মনে করছেন এই যে দেখো বডি এবং সোল দুটো অপোজিট জিনিস, রিজন এবং এনার্জি দুটো আলাদা জিনিস, ইনোসেন্স আর এক্সপিরিয়েন্স দুটো কি আলাদা জিনিস, তাই তো? অপোজিট জিনিস। এই অপোজিট জিনিসগুলো আমাদেরকে চালিয়ে নেয়, আমাদেরকে চলতে সাহায্য করে। তারপরে দেখো ফর ব্লেক স্যালভেশন মিন্ট লিবারেশন ফ্রম মেন্টাল বন্ডেজ। মুক্তি মানে হলো মানুষের মানসিক দাসত্ব থেকে নিজেকে মুক্ত করা, ম্যাটেরিয়াল কোনো কিছু থেকে না। দ্য চেইনস অফ ম্যাটেরিয়ালিজম, সোশ্যাল কনভেনশন এবং ডগম্যাটিক রিলিজিয়ন ব্লাইন্ডেড পিপল টু ডিভাইন রিয়েলিটি। দেখো তাই বলছে দ্য চেইনস অফ ম্যাটেরিয়ালিজম, যে আমরা ম্যাটেরিয়ালিজমে আসক্ত না, কি চাকরি পাবো, কত টাকা ইনকাম করি ইত্যাদি। অন্যদিকে সোশ্যাল কনভেনশন আমাদের যে সামাজিক ব্যাপারগুলো আছে, এবং ডগম্যাটিক রিলিজিয়ন যেটা হচ্ছে মানে কি একদম গোড়াপন্থী যে ধর্মীয় ব্যাপারগুলো, এগুলো আসলে মানুষকে ব্লাইন্ড করে রাখে তার ডিভাইন রিয়েলিটি থেকে। অতএব তার উদ্দেশ্য কি দেখো, হিজ মিশন অ্যাজ আ পয়েট ওয়াজ টু ক্লিনস দ্য ডোরস অফ পারসেপশন, আমাদের পারসেপশন বা আমাদের চিন্তা শক্তিকে ক্লিয়ার করা, ক্লিনস করা। ক্লিনস মানে বুঝি আমরা পরিষ্কার করা নাকি, হ্যাঁ, পরিশুদ্ধ করা। সো দ্যাট হিউম্যান বিং কুড সি দ্য ইনফাইনাইট উইথ দ্য ফাইনাইট, যাতে কি হয় হিউম্যান বিং তার এই ফাইনাইট শক্তির মধ্য দিয়ে, তাই দেখো কুড সি দ্য ইনফিনিটি, যাতে ইনফিনিটিটা যেন দেখতে পারে, অসীমতা যেন সে বুঝতে পারে। মানে তার যে হিউম্যান সোলটা যে ইটার্নাল, এবং সে যে ইটার্নাল কোনো সুপার বিং এর পার্ট, এটা যেন সে বুঝতে পারে। এরকম বিষয়টা তিনি মেনলি দেখিয়েছেন। এখন অনেক সিম্বল ইউজ করা হয়েছে, যেহেতু আমরা কবিতাগুলো এখনো পড়ি নাই, অতএব এখানে আমরা আসছে যেমন ল্যাম, টাইগার। হ্যাঁ, জাস্ট আমি বিষয়গুলো একটু কথা বলছি। আরেকটা বিষয় আসতেছে এই জায়গাটা। হ্যাঁ, দেখো ব্লেকস ফিলোসফি অফ টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। তাহলে তিনি কবিতা লিখতে গিয়ে এই যে মানুষের যে হিউম্যান সোলের যে কন্ট্রারিটি, একই সোল কিন্তু সেই সোলটা এক এক সময়ে এক এক রকম কি করে বলো আচরণ করে। কখনো সে গুড, কখনো সে ইভিল, তাই তো? কখনো সে ইনোসেন্স, কখনো সে এক্সপেরিয়েন্সড, তাই তো? এরকম ব্যাপারটা কিন্তু সোলের স্টেট বা অবস্থাকে নির্দেশ করে। কারণ ওই যে বললাম যে আমি যখন একজন মানুষকে সহজে বিশ্বাস করছি, মনে করো তুমি তোমার বন্ধুকে বিশ্বাস করছো, তুমি তোমার বন্ধুকে খুব বিশ্বাস করো, কিন্তু তোমার বন্ধু আজকে তোমাকে নিয়ে যাচ্ছে খুব যত্ন করে, নিয়ে গিয়ে কি করবে, আজ তোমাকে খুন করবে আর কি।
ঠিক আছে? তো আজ তোমাকে খুন করবে। এই কারণে কি কি হচ্ছে, তুমি কিন্তু প্রথমে বুঝতে পারোনি, তুমি তোমার বন্ধুকে খুব বিশ্বাস করেছো, বন্ধু যা বলছে তুমি তাই বিশ্বাস করে যাচ্ছ। কিন্তু যখন তুমি আঁচ করলা যে আমার বন্ধু আমাকে আজকে খুন করবে, তুমি কোনোভাবে বুঝতে পেরেছো বা শুনতে পেরেছো, তখন কেমন হবে বলো? তখন কি তুমি তার কাছে থাকবা বলো, বা তাকে আর বিশ্বাস করবা? না স্যার। না স্যার। তুমি তাকে আর তাহলে এই যে দেখো, এই একই সোল এই দুটা বিষয়কে কিন্তু আঁচ করতে পেরেছে। ঠিক আছে? তো তাই বুঝে দেখো এখানে একটু খেয়াল করো, দেখো তিনি বিশ্বাস করছে, বিলিভ দ্যাট, উইলিয়াম ব্লেক বিলিভ দ্যাট হিউম্যান সোল ইজ নট গভর্নড বাই সিম্পল মোরাল ডিভিশন অফ গুড অ্যান্ড ইভিল। সিম্পল যে আমরা যে গুড ইভিলটা বুঝি এটা দ্বারা না, বাট বাই ডাইনামিক অপোজিটস দ্যাট টুগেদার ক্রিয়েট স্পিরিচুয়াল গ্রোথ। হিজ ফিলোসফি অফ দ্য টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল, এইগুলোকে তিনি কি করেছেন, ফুলি এক্সপ্রেস করেছেন তার এই সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স যে কবিতা আছে তার মাধ্যম দিয়ে। এখানে তিনি কি করছেন দেখো, ব্লেক স দিস কন্ট্রারি স্টেটস নট অ্যাজ এনিমিজ বাট অ্যাজ নেসেসারি ফোর্স। ওই যে বললাম যে তিনি গুড এবং ইভিলকে কি খারাপ বলে মনে করছেন না, বরং এই দুটা কি আমাদেরকে মনে করছেন কি এগুলো হচ্ছে কি বলো, নেসেসারি ফোর্স নাকি আমাদের হিউম্যান, দেখো নেসেসারি ফোর্সেস ইন দ্য প্রসেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রু দ্য ইন্টারপ্লে। অত দরকার নেই, দেখো কনসেপ্ট অফ কন্ট্রারি এইগুলো তিনি কিভাবে দেখাচ্ছেন। এই কনসেপ্টটা আসলে কি, হিউম্যান সোলকে আমরা কোন কোন দিক থেকে কন্ট্রারি মনে করছি। দেখো, at the heart of Blake's philosophy lies the belief that contraries are essential to existence. He saw the world as a union of opposites. তিনি দেখেছেন পৃথিবীকে দুটো অপোজিটের ইউনিয়ন বা লিঙ্ক হিসাবে। যেমন একই সাথে কি আমরা লাইফ এবং ডেথের লিঙ্ক আছে, লাভ এবং হেটের লিঙ্ক আছে, রিজন এবং এনার্জির লিঙ্ক আছে, বডি এবং সোলের লিঙ্ক আছে, হেভেন এবং হেলের লিঙ্ক আছে। কিন্তু এবং কি, এবং এরা কি বিপরীত, এরা বিপরীতমুখী, কিন্তু বিপরীতমুখী সত্তা হলেও এদের সাথে কি লিঙ্ক আছে না বলো, বলো লিঙ্ক আছে তো নাকি? লাইফের সাথে ডেথের লিঙ্ক আছে, লাভের সাথে হেটের লিঙ্ক আছে। ওই যে বন্ধুকে আমি ভালোবাসতাম সেই বন্ধুকে আমি তখন থেকে ঘৃণা করা শুরু করেছি যখন আমি দেখলাম কি যে সে আমার ভালোবাসার বিপরীতে সে আমাকে কি করছে, ঘৃণা করছে বা আমার ক্ষতি করছে। ঠিক আছে? এইভাবে তিনি দেখিয়েছেন যে একই শিশু, ওই যে চিমনি সুইপার, যেমন একটা কবিতা আছে না বলো, দেখলাম না চিমনি সুইপার বলে একটা কবিতা আছে নাকি? হ্যাঁ লন্ডন ওইটার ভিতরেই তো। হ্যাঁ দেখো লন্ডন কবিতা পুরো এক্সপেরিয়েন্সের মধ্যে। এইখানে খেয়াল করো, এই যে যেমন চিমনি সুইপার ইনোসেন্সও আছে এক্সপেরিয়েন্সও আছে, দ্য নার্সের সং ইনোসেন্সও আছে এক্সপেরিয়েন্সও আছে, হলি থ্রাস্টে ইনোসেন্সও আছে এক্সপেরিয়েন্স। তার মানে এখানে তিনি দুটা স্টেটকে তুলে ধরেছেন। একই চিমনি সুইপার যখন সে ছোট ছিল বা ইনএক্সপেরিয়েন্স ছিল বা ইনোসেন্স ছিল তখন সে তার কাজটাকে কিভাবে দেখছে, আর যখন সে এক্সপেরিয়েন্স হয়ে গেল তখন সে তার কাজটাকে কিভাবে দেখছে। নার্সের সঙ্গে একজন নার্স তার বাচ্চাদেরকে লালন পালন করতে গিয়ে সে যখন ইনোসেন্ট, নিজেই ইনোসেন্ট, তখন সে কিভাবে দেখছে, আর যখন সে এক্সপেরিয়েন্স তখন সে তার বাচ্চাদেরকে কিভাবে দেখছে। এইভাবে দুটাকে তিনি আলাদা আলাদা করে দেখেছেন। একই ব্যক্তি, একই সোল, কিন্তু দুইজনের সাথে দুই রকম আচরণ করছে। তাহলে আমাদের সোল কি দুটা নিয়েই আছে, তাহলে দুটা নিয়ে যখন আছে তাহলে কি আমি সোলকে খারাপ বলবো বলো? আমাদের সোল কি খারাপ? না। যদি তাই হয় তাহলে আমাদের প্রত্যেকটা সোল খারাপ নাকি? কারণ আমাদের ভিতরে দুটো অভিজ্ঞতাই আছে, ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স, দুটো অভিজ্ঞতাতেই আছে। আমরা সবাইকে ঘৃণা করি না, কিন্তু কাউকে না কাউকে তো ঘৃণা করি নাকি আমরা? যারা আমাদের সাথে প্রতারণা করেছে বা আমাদের ক্ষতি করেছে তাদেরকে আমরা ঘৃণা করছি। আবার কাউকে না কাউকে আমরা ভালোবাসি। তাহলে আমাদের মধ্যে কি দুটা সোল আছে বলো? যে একটা দিয়ে আমরা ভালোবাসতে, একটা দিয়ে ঘৃণা করছি, এরকম কি দুটো আছে না একটাই আছে? কিন্তু তার স্টেট দুটো, তার কিন্তু স্টেট আমরা দুটো হিসেবে পাচ্ছি, তাই তো? সে এক্সপেরিয়েন্স হিসেবে একরকম আচরণ, ইনোসেন্স হিসেবে এক ধরনের আচরণ। এইভাবে তিনি দেখাচ্ছেন। তো দেখো এখানে যেটা বলছে যে ইন হিজ ভিউ নো রিয়েল প্রোগ্রেস অর আন্ডারস্ট্যান্ডিং কুড অকার উইদাউট দ্য টেনশন বিটুইন অপোজিং ফোর্সেস। অতএব এই দুই ফোর্সের ভিতরে যদি কোনো টেনশন না থাকে তাহলে আমাদের ডেভেলপমেন্ট হতে পারে না বা প্রোগ্রেশন চলবে না, পৃথিবীটা একদম স্থবির হয়ে যাবে। দ্য সোল গ্রোজ থ্রু কনফ্লিক্ট অ্যান্ড রিকনসিলিয়েশন, নট থ্রু ইউনিফর্মিটি অর সাপারেশন। অতএব সোল গ্রো করে একই সাথে কনফ্লিক্ট এবং রিকনসিলিয়েশন, একবার কনফ্লিক্ট হবে আর একবার রিকনসিলিয়েশন চলবে। এভাবেই তো পৃথিবীটাও চলছে না বলো? এভাবেই কিন্তু পৃথিবীটা চলছে, পুরো পৃথিবীটা এভাবেই চলছে, জাস্ট কনফ্লিক্ট অ্যান্ড রিকনসিলিয়েশন। এই যে মনে করো আমরা যে ইয়াটা পাচ্ছি, এই যে এটা দেখলাম মোটামুটি যুদ্ধটা গাজা নিয়ে যে যুদ্ধটা, এই যুদ্ধের উপর ভিত্তি করে কি
পৃথিবী কি দুই দুই ভাগে বিভক্ত না? বলো। জি স্যার। একদল সাপোর্ট করছে জি ইসরায়েলকে, স্যার। আর একদল সাপোর্ট করছে ফিলিস্তিনকে। ফিলিস্তিনকে। হ্যাঁ, দুই দল কিন্তু হয়ে আছে। অতএব পৃথিবীতে এটা থাকবেই, এটাকে দূর করা কখনোই সম্ভব না, এটা চলবেই। কারণ উইদাউট কন্ট্রারিজ, দেখুন এখানে বারবার তিনি বলছেন উইদাউট কন্ট্রারিজ দেয়ার ইজ নো প্রোগ্রেশন। অতএব ব্লেকস রিজেক্টেড দ্য রিজিড ডুয়ালিজম অফ কনভেনশনাল ক্রিশ্চিয়ানিটি। তিনি কনভেনশনাল ক্রিশ্চিয়ানিটিকে তিনি কি করছেন? রিজেক্ট করেছেন। কারণ এখানে গুড এবং ইভিলকে সেপারেট করছেন, হেভেন এবং হেলকে সেপারেট করা হচ্ছে, বডি থেকে স্পিরিটকে সেপারেট করা হচ্ছে, কিন্তু তার মতে এগুলো সেপারেট কিছু নয়, বরং একটার সাথে আরেকটা রিলেটেড। অতএব মনের অশান্তিটা ওখানেই শুরু হচ্ছে। হি বিলিভস দ্যাট দিস অপোজিটস কোএক্সিস্ট ইন অল হিউম্যান বিংস অ্যান্ড ইন দ্য ইউনিভার্স ইটসেলফ। অতএব ইভিল ইন হিজ ফিলোসফি ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফোর্স। অতএব ইভিল যেটা আমরা বলি সেটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ফোর্স নয়, বাট দ্য ডিস্টর্টেড এক্সপ্রেশন অফ এনার্জি হুইচ রিপ্লেসড বাই ফলস মোরাল ল। তাই তো? ইভিল কাজ কখন করে মানুষ? বলো, খারাপ কাজ কখন করে? যখন তার মোরাল লটা কি হয়ে যায়? ডিস্টর্টেড হয়ে যায়। একজন ঘুষ কখন খাচ্ছে? বলো, একজন ঘুষ কখন খাচ্ছে? যখন সে ঘুষ লাগে খারাপ হইতে মূল্যবোধের অবক্ষয় ঘটে। এই যে ব্যাপারটা খেয়াল করো, যে আমরা যখন সবাই তো চাকরি পাচ্ছে নাকি, এই যে আমরা বিভিন্ন অফিসে যে চাকরি করে, ওরা কি সবাই চাকরি পেয়েছে তো নাকি সবাই? বিভিন্ন অফিসে, ব্যাংকে বলো, কলেজে বলো, বিভিন্ন প্রশাসনিক অফিসে বলো, যারা কাজ করে তারা কি গরু ছাগল ভেড়া না মানুষ? বলো, এরা কারা? এরাই মানুষ। এরা যখন চাকরি পেয়েছিল সবাই চাকরি পাওয়ার জন্য প্রত্যাশী ছিল, আমিও ছিলাম, তোমরাও আছো চাকরি প্রত্যাশী। এই চাকরিতে বসার পর কেন খারাপ হয়ে যায় এরা? বলো। কারণ ওখানে গিয়ে তারা এমন কিছু পায় যে যেখানে গিয়ে তারা তাদের ওই চাকরি পাওয়ার আগ পর্যন্ত যে মোরাল নেচারটা ছিল, সবাই কত প্রার্থনা করতো গডের কাছে একটা চাকরি পাওয়ার জন্য নাকি, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, চাকরি পেয়ে তারা নিজেকে সাকসেসফুল মনে করেছে। আশেপাশের মানুষও যে আজকে বিসিএস এ প্রশাসন পাইলো বা পুলিশে পাইলো, তাকে নিয়ে আমরা কত প্রশংসায় মাতিয়ে তুলছি নাকি, তুলছি কিনা? বলো, মাতিয়ে মানে তুলছি কিনা? তুলি না? তাকে আমরা সাকসেসফুল মনে করছি, তাকে নিয়ে আমরা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছি। কিন্তু ওই সব জায়গায় গিয়ে সব দুর্নীতি কারা করতেছে? অন্য কেউ এসে করতেছে? বলো, কারা করতেছে? তারাই করতেছে, আমরাই করতেছি। আমরাই একসময় চাকরি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে কত প্রার্থনা করেছি, আবার চাকরি পেয়ে আমরা আবার ঘুষে ঘুষ মারতেছি, ফাঁকিতে ফাঁকি মারতেছি, দুর্নীতিতে দুর্নীতি করতেছি। তো এইভাবেই আমাদের একই স্পিরিট দুইটা হিসাবে কাজ করছে। ইভিল স্পিরিটটা কাজ করা শুরু করছে যখনই আমাদের মোরাল যে লটা আমরা জানতাম যে এই করলে ভালো হয়, সেটাকে যখন আমরা ডিস্টর্টেড ওয়েতে ব্যবহার করছি, যে এনার্জিটা আমরা খারাপ অর্থে ইউজ করছি, তখনই সেটা ইভিল পর্যায়ে চলে যাচ্ছে। অতএব কন্ট্রারি আছেই, কন্ট্রারি থাকবেই। এখান থেকে কি আমরা কি কখনো বাদ দিতে পারবো? বলো, তার মতে কি খারাপ ভালোকে কখনোই আমরা আলাদা করতে পারবো না, দুটো পাশাপাশি চলবে। এবং এই পাশাপাশিটা হচ্ছে কি, দেখো, কন্ট্রারি আর ক্রিয়েটিভ, নট ডিস্ট্রাকটিভ। The harmony of life comes not from denying conflict. অতএব কনফ্লিক্ট ডিনাইং করে কোনো কাজ হবে না, বাট ফ্রম ব্যালেন্সিং ইট। বরং এটাকে ব্যালেন্স করতে হবে। আমরা যখন ইভিলকে দূর করার চিন্তা করছি, তখনই ইভিল এক্সিস্ট করছে। কিন্তু যখন ইভিলকে আমরা ব্যালেন্স করে নিয়ে তাকে সমতা বিধান ভাবে চালাচ্ছি, তখন ইভিল ক্ষতিটা কম করবে। কিন্তু আমরা যদি পুরোপুরি পৃথিবী থেকে ইভিল দূর করতে চাই, তাহলে এটা আরো বেশি ক্ষতি করতেছে মানুষের। কিন্তু ইভিল থাকবে যেহেতু অর্থাৎ ইভিলটাকে ব্যালেন্স করে নিয়ে চললে পারে, হয়তোবা সেটা ক্ষতির পরিমাণ কম হতে পারে। ঠিক আছে? কিন্তু যত বেশি আমরা ইভিলকে দূর করতে চাইবো, তত আসলে ইভিল আমাদেরকে আরো বেশি খারাপ দিকে নিয়ে যাবে, যেটা আমরা করছি আর কি, করি না? এরকম বলো, এই যে আমরা কত ধর্মের মানুষ আছি, ফেসবুকে ঢুকলেই দেখা যায় এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে কিভাবে গালাগালি করে কিনা? বলো, করছি না আমরা? সব ধর্মের, মানে কাউকে দেখছি না যে তার ধর্মীয় যুক্তিবোধ দিয়ে সে মোটামুটি গালাগালি করতেছে না, বা মানুষকে মানুষ বলে মনে করতেছে। তার মানে আমরা ধর্মের ওই ব্যাপারটা বুঝিই নাই যে আসলে ধর্মের উদ্দেশ্যটা কি। আমি জন্মগ্রহণ করেছি খ্রিস্টানিটিতে, আমি খ্রিস্টান নিয়ে মাতামাতি করতেছি। তুমি মুসলিম নিয়ে জন্ম, তাই মুসলিম নিয়ে মাতামাতি করতেছো। আর একজন হিন্দু, তাই হিন্দু নিয়ে মাতামাতি করতেছে। আসলে ধর্মের বেসিক জায়গাটা আমরা বুঝিই নাই। এই জন্য আমাদের গায়ে এত গরম হয়ে যায়, এত শক্তি আমাদের গায়ে কাজ করে, এবং ধর্ম আলটিমেটলি ওখানে নষ্ট হয়ে যায়। সবার ধর্ম ওখানে শেষ। ধর্ম আসলে আমার দ্বারা টিকলো না, বরং আমি ধর্মটাকে নষ্ট করলাম। কারণ আমার মোরাল, ওই যে চিন্তা ভাবনাটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কারণ আমি একজনের ধর্ম সম্পর্কে বাজে কথা বলতেছি, মানে আমার ধর্ম শেষ,
আর তার ধর্ম সম্পর্কে বাজে কথা বলার জন্য সেও আমাকে একটা বাজে কথা বলে দিল, তার ধর্ম শেষ। সব জায়গা থেকে আমরা আলটিমেটলি আমাদের ধর্মগুলোকে নষ্ট করলাম, এবং আমি এখানে ইভিল একটা পাওয়ার হিসাবে কাজ করলাম মাত্র। ধর্ম আমার দ্বারা রক্ষা পায়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, তো এখানে সেই বিষয়গুলোকে তিনি দেখাচ্ছেন। দেখো, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ দ্য টু স্টেটস, এখানে আমাদের বেসিক জায়গাটা ছিল যে আমরা এই জায়গাতে আস্তে আস্তে এই জায়গাগুলো আলোচনা করেছি। দেখো, ব্লেক সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, একটু বড় করে নিই, এইটুকু আলোচনায় আজকে। দেখো, গিভস পোয়েটিক ফর্ম টু হিজ ফিলোসফি, অর্থাৎ তিনি তার ফিলোসফিটাকে পোয়েট্রির মাধ্যমে তুলে ধরেছেন আর কি। তাহলে তার ফিলোসফিটা হচ্ছে যে আমাদের সোল দুইটা ভিন্ন ভিন্ন স্টেটে অবস্থান করে, আর সেইটাকে তিনি বোঝানোর জন্য পোয়েট্রির যে বেসিক যে পাওয়ার সেটাকে তিনি গ্রহণ করেছেন। এবং এখানে তিনি দুইটা স্টেট দেখাচ্ছেন দুইভাবে, একটা ইনোসেন্স, একটা এক্সপেরিয়েন্স। হি ডিসক্রাইব দ্য টু কালেকশনস অ্যাজ শোয়িং দ্য টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। দেখো, দুইটা কালেকশনকে তিনি আলাদা করেছেন কি করার জন্য? এই হিউম্যান সোলের দুটা কন্ট্রারি স্টেটসকে উপস্থাপন করার জন্য। দিজ আর নট মিয়ারলি স্টেজেস অফ লাইফ, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। শুধু চাইল্ডহুড আর অ্যাডাল্টহুড বলে কথা না, যে একজন শিশু ইনোসেন্ট থাকে তাই, আর একজন শিশু ইনোসেন্ট থাকে না। একটা জিনিস খেয়াল করো এবার, মনে একটা শিশু তো নেকেড থাকেই, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সে বুঝতে পারে আমার পোশাক পরা উচিত। কিন্তু একজন মনে করো যে পাগল, যার মাথা ঠিক নাই, তাই তো, যে যার মাথা ঠিক নাই, সে মোটামুটি এরকম ভাবে ড্রেস ড্রেস উল্টাপাল্টা করে পরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এখানে কি অ্যাডাল্ট মানুষরা কি এরকম করতে পারে না? অ্যাডাল্ট মানুষ যারা আছে তারা কি করতে পারে এরকম নাকি? দেখেন অনেকেই থাকে এরকম, বা হচ্ছে যারা হচ্ছে খারাপ মানুষ, খারাপ মানুষরাও ওই কাজটা অন্যভাবে কাজ করে। একটা জিনিস দেখবা যে বিভিন্ন দেশে এই পোশাকটাকে আবার পোশাকটাকে তারা মনে করতেছে ধর্মবিরুদ্ধ। জানো তো, কিছু কিছু দেশ আছে তারা পোশাকটাকে ধর্মবিরুদ্ধ মনে করছে। তারা মনে করছে বডিটাই হলো সৃষ্টিকর্তার সৃষ্টি, তো এটাকে ঢেকে রাখার আছে এটা কি? বুঝতে পারছো? এরকম মানে অনেক তত্ত্ব আছে পৃথিবীতে। হ্যাঁ, তোমরা হয়তো বা এরকম ফেসবুক বা ইন্টারনেটে বা এরকম বিভিন্ন জিনিস তোমরা তথ্য দেখতেই পারো। বিভিন্ন দেশ আছে কিন্তু যেখানে তারা পোশাকই পরে না। ঠিক আছে, অনেক এলাকা আছে, অনেক গ্রাম আছে, অনেক দেশ আছে যেখানে তারা পোশাকও পরে না। এমনকি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা পোশাক পরে না। তারা যে হোটেলে যায় বা যে করে অফিসে যায়, সেখানেও তারা পোশাক পরে না। এটাকে তুমি কিভাবে মনে করবা বলো? এটা কি ধরনের, হ্যাঁ বলো, এটা কি ধরনের চিন্তা ভাবনা? তাদের যুক্তিটা কি? তারা কি মনে করছে? তারা মনে করছে পোশাকটা আমাদের প্রয়োজন নেই, বরং পোশাকটাই বরং আমাদেরকে কি করছে, আমাদের ভিতরে ইভিল ব্যাপারটাকে সৃষ্টি করতেছে। তারা এই বলে বিষয়টাকে গ্রহণ করছে। এখন ওই যে বললাম যে যেভাবেই যে চিন্তা ভাবনা দিয়ে হোক, আমাদের চিন্তা ভাবনা বা কল্পনা শক্তি আমাদের ভিতরে আমাদেরকে একটা নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যায়। এবার আমরা দেখি যে ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স এই দুটো স্টেট বলতে তিনি কি বলতে যাচ্ছেন। দেখো, ইনোসেন্স রিপ্রেজেন্টস আ স্টেট অফ ডিভাইন হারমোনি, পিউরিটি অ্যান্ড ট্রাস্ট। তাহলে ইনোসেন্স মানেই হচ্ছে কেউ যদি আমাকে এখন বিষ খাইতে দেয় তাও আমি বিষটা খেয়ে নিব। বুঝতে পেরেছো? ট্রাস্ট, পিউরিটি অ্যান্ড হারমোনি। মনে করো আমার একজন ভালো, আমার কাছের মানুষ, সে আমাকে খুব ভালোবাসতে মনে করো পানির ভিতরে বিষ মিশিয়ে ড্রিঙ্কের বিষয়ে বিষ মিশিয়ে আমাকে দিচ্ছে। আমি কি খাবো না বলো তো? আমি খাবো না? আমি জানতাম না, কারণ আমি জানি না তো, কারণ আমি তো ইনোসেন্ট, কারণ আমি এখানে কোনো খারাপ কিছুর ইঙ্গিত আমি মনে করছি না। এটা হচ্ছে ট্রাস্ট। অর্থাৎ ট্রাস্ট যতক্ষণ আছে, ইনোসেন্স। যেই মাত্র আমি তাকে কি অবিশ্বাস করা শুরু করলাম, তখনই কি আমার ইনোসেন্স শেষ। কারণ এটা আমি নষ্ট করি নাই, তুমি নষ্ট করেছো। কারণ আমার সোলের ভিতরে যে ইনোসেন্স ব্যাপারটা ছিল এতক্ষণ ওটা কাজ করছিল, কিন্তু তুমি যেই তোমার ইনোসেন্স মানে আমার ভিতরে ইনোসেন্সটা তখনই দমে গেল যখন আমি এক্সপেরিয়েন্স হয়ে গেলাম যে তুমি আসলে ইভিল আমার প্রতি করতেছো। তখন আমার সোলের যে এক্সপেরিয়েন্সটা সেটা কিন্তু বের হয়ে আসলো। তারপর থেকে আমি তোমাকে আর বিশ্বাস করি না। ইট ইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ সিন থ্রু দ্য আইজ অফ আ চাইল্ড, হোয়ার গড ইজ কাইন্ড, নেচার ইজ বেনিভোলেন্ট, অ্যান্ড লাভ ইজ স্পন্টেনাস। এখানে বেশ কিছু কবিতা বলা আছে, যে কবিতাগুলো আমরা আসলে পড়ি নাই। যেমন ল্যাম্পটা পড়েছি, পড়ি না এখনো, কোনো কিছু আমরা পড়বো আর কি। অন্যদিকে এক্সপেরিয়েন্স খেয়াল করো, দেখো এখানে খেয়াল করো, দিস ইজ আ ওয়ার্ল্ড আনটাচড বাই করাপশন। তার মানে ইনোসেন্স যে ওয়ার্ল্ডটাকে নির্দেশ করছে, সেই ওয়ার্ল্ডে আসলে কোনো করাপশন টাচ করেনি। আমরা এটা ভাবতেই পারবো না। হোয়ার অল লিভিং থিংস আর কানেক্টেড ইন জয় অ্যান্ড পিস। অতএব এখানে সকল লিভিং থিংস,
পশু পাখি থেকে শুরু করে মানুষ সবাই এখানে জয় অ্যান্ড পিস ফিল করে। অন্যদিকে এক্সপিরিয়েন্স অন দ্য আদার হ্যান্ড রিপ্রেজেন্ট দ্য লস অফ দিস হারমোনি। ওই যে এক্সপিরিয়েন্স মানেই ওখানে সেই জয় এবং পিস এবং এখানে যে ট্রাস্ট ওইটা নষ্ট হয়েছে। ইট ইজ দ্য ওয়ার্ল্ড অফ সাফারিং, হিপোক্রেসি অ্যান্ড ডিসইলিউশনমেন্ট। যেমন নার্সের সঙ্গে আমরা ডিসইলিউশনমেন্ট দেখব, চিমনি সুইপারে আমরা সাফারিং দেখব, হলি থার্সডেতে আমরা হিপোক্রেসি দেখব, যে কিভাবে মানুষ হিপোক্রেসি। যেমন হচ্ছে আমাদের কি মাদ্রাসা আছে না, হলো তো মাদ্রাসা আছে, তারপর হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ানিটিতে অনেক চার্চ ভিত্তিক অনেক বোর্ডিং হোস্টেল আছে, বুঝতে পেরেছো? এখানে কি করা হয় বলো তো, এই যে অরফানেজ গুলো নিয়ে কি করা হয় মাদ্রাসা বা অরফানেজে, অনেক আছে না যেখানে মাদ্রাসার নামে অত্যাচার করা হয়, টাকা নিয়ে তাদেরকে ভালো খাবার দেওয়া হয় না, বিজনেস করা হয়, আছে না এরকম? মাদ্রাসার নামে তারা ইচ্ছা মতো টাকা তুলতেছে, অথচ বাচ্চাদেরকে খাওয়াচ্ছে না, ঠিক আছে? তো পচা টচা খাবার খাওয়াচ্ছে, এরকম আছে কিন্তু। তারপর হচ্ছে আ ওয়ার্ল্ড শেপড বাই রিপ্রেশন, যেখানে রিপ্রেস করা হচ্ছে ইনইকুয়ালিটি এন্ড মোরাল করাপশন। এই যে বললাম রিপ্রেশন করা হচ্ছে, বাচ্চাদেরকে মারধর করা হচ্ছে, যেখানে ইনইকুয়ালিটি বিরাজ করছে। দেশের ভিতর ইনইকুয়ালিটি মানে বুঝতে হবে এখানে এক্সপেরিয়েন্স, করাপশন। অতএব দ্য পোয়েমস ইন সংস অফ এক্সপেরিয়েন্স লাইক দ্য টাইগার, লন্ডন অ্যান্ড দ্য চিমনি সুইপার reveal the cruelty of social institutions and the limitations imposed by false religion and materialism. হ্যাঁ, false religion, রিলিজিয়নের নামে তারা কি করছে, মানুষকে কি করছে, এক্সপ্লয়েট করছে, শোষণ করছে, ঠিক আছে? তো মন্দির মসজিদের নামে টাকা তুলে সেগুলোকে চার্চের লোকেরা বা মন্দির মসজিদের কমিটিরা ভাগ করে ব্যবহার করছে, নয় ছয় করছে, করে কিনা বলো? মন্দির মসজিদের মারামারি হয় কিনা বলো? মন্দির মসজিদের কমিটি নিয়ে মারামারি হয় না বলো? কি মধু আছে ওখানে, যে এত কি আছে ওই জায়গায় যে আমি কমিটি না হলে আমার লস হয়ে যাচ্ছে? কি স্বর্গীয় আবহাওয়া ওই জায়গায় আছে যে আমি ওই কমিটিতে গেলে আমি একদম সরাসরি বেহেশতে চলে যাব? এমন কিছু নিশ্চয়ই নেই ওখানে। তারপরে কেন এত মারামারি? কারণ ফলস রিলিজিয়ন, হ্যাঁ, রিলিজিয়নকে ফলসলি উপস্থাপন করে বা ফলস ভাবে উপস্থাপন করে আমরা আমাদের করাপ্টিবল অ্যাক্টিভিটিস বা যে আমাদের যে সেন্সগুলো সেগুলোকে পূরণ করছি। Humanity becomes divided এই অবস্থায়, হ্যাঁ, from the divine and from its own true nature. অতএব ব্লেক does not present innocence and experience as simple opposite of good and evil. বরং experience though painful is necessary for spiritual awakening. Experience হলে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের কি করা উচিত। Only through suffering and knowledge can the soul rise to higher understanding. অতএব innocent must pass through experience to reach a new and conscious vision of the divine truth. আমরা কবিতাগুলো পড়লে এই কথাগুলো আমরা তখন একটু আজ করতে পারবো। আজকে তো আমরা জাস্ট প্রথম দিকে একটু বুঝে নিলাম যে আসলে কি। এবার স্টেট অফ ইনোসেন্সটা কি কি হয় দেখো। স্টেট অফ ইনোসেন্সে আমরা কি কি ফিল করি বলো? এখানে জয়, পিউরিটি এবং ডিভাইন ইউনিটি ফিল করি। আর স্টেট অফ এক্সপেরিয়েন্সে কি কি ফিল করি আমরা? নলেজ, সাফারিং এবং ডিভিশন। তাই তো এখানে আমরা কি কি ফিল করি? পেইন, ইনজাস্টিস অ্যান্ড মোরাল করাপশনগুলো আমরা ফিল করি। তো যেহেতু এখানে পরবর্তী সব কবিতাগুলোই দেওয়া আছে এবং দ্য রিলেশনশিপ বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, একই কথা আর বারবার বলছি না, তোমরা একটু পড়ে নিবা যে এদের ভিতরে একটা রিলেশনশিপ আছে। অ্যান্ড ফিলোসফি ইমপ্লিকেশন অফ ব্লেকস থিওরি, এই থিওরি দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা একটু দেখি। দেখো, ব্লেকস ফিলোসফি অফ কন্ট্রারি হ্যাজ প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনস। এখানে তিনি কি বলতে চাচ্ছেন দেখো, হি রিজেক্টস মোরাল অ্যাবসোলিউটিজম। তিনি মনে করেন মোরালিটি কখনো অ্যাবসোলিউটলি পিওর হতে পারে না। অ্যান্ড ইনস্টেড এমব্রেস আ ডাইনামিক ভিউ অফ হিউম্যান নেচার, কারণ এখানে গুড অ্যান্ড ইভিল, reason and passion are not fixed category but relative forces that must coexist for life to flourish. এটা আসবে যাবে এবং একই সাথে দুটা কাজ করবে। কারো ক্ষেত্রে দেখাচ্ছে যে ইভিল এক্সপেরিয়েন্স হলে ইভিল, গুড হলে গুড। অর্থাৎ এইগুলোকে আমরা অ্যাবসলিউটলি দূর করতে পারি না। আমরা এমন কোনো মানুষ পাবো না যে অ্যাবসলিউটলি গুড, এরকম ভাবে পাওয়া খুব মুশকিল, ঠিক আছে? তো মানুষ মোটামুটি, হ্যাঁ, ঐশ্বরিক ক্ষমতা বা ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত নবী ওনাদের কথা আলাদা, কিন্তু আমরা জেনারেল মানুষদের কথা যদি ভাবি, গুড এবং ইভিল কোএক্সিস্ট করবেই করবে। এখানে আমরা কখনোই বলতে পারবো না সে পুরোপুরি গুড, ঠিক আছে? তো কারণ কোনো না কোনো প্যাশন তার ভিতরে আছে, হয় সেটাকে লুকিয়ে রাখছে, আর নয় সেটাকে হয়তোবা দমিয়ে রাখছে, আর নয় সে প্রকাশ করছে। এর যে কোনো একটা জিনিস ঘটবে, কিন্তু আমাদের সোলের এই দুটা সাইড অবশ্যই থাকবে বা আছে, এবং পৃথিবী যতদিন থাকবে এটা হয়তো চলবে, ঠিক আছে? অতএব বলছে কি দেখো, দ্য টু কন্ট্রারি স্টেটস আর দাস ডিভাইন ইনস্ট্রুমেন্ট থ্রু হুইচ দ্য সোল ইভলভস টুয়ার্ড এনলাইটেনমেন্ট। ওই একই কথাগুলো বারবার আসছে এখন।
যে দুটা আসলে আলাদা কিছু না, বরং দুটা পাশাপাশি অবস্থান করে, কোএক্সিস্ট করে এবং আমাদের সোলকে এনলাইটেনমেন্টের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। যদি এক্সপেরিয়েন্স না থাকতো তাহলে আমাদের এই যে ইনোসেন্স বা আমাদের গুডনেসের যে শক্তিটা সেটা কখনো আরো বেশি শক্তিশালী হতো না। ঠিক আছে, আমি কখনো কি আমরা কি সারা জীবন কি ইনোসেন্স থাকি বলো? আমরা কি সবসময় ইনোসেন্স থাকি সবসময়? না স্যার। কারণ কোনো না কোনো ভাবেই আমরা আস্তে আস্তে এক্সপেরিয়েন্সড হয়ে উঠি যে কোন লোকটা আমার ক্ষেত্রে ভালো। দেখো আমরা তো আস্তে আস্তে বড় হতে হতে কিন্তু আমাদের আচরণগুলো চেঞ্জ হয়ে যায়। ছোটবেলায় এক মানুষকে আমি খুব ভালোবাসতাম হয়তোবা, কিন্তু বড় হয়ে গিয়ে তাকে আমি এখন ঘৃণা করতে শুরু করেছি, কারণ তার কিছু আচরণ হয়তো আমার কাছে খারাপ লেগেছে। আগে হয়তো সেটা আমি বুঝতে পারিনি। এরকম আছে না? সব মানুষ কি আমার সাথে কি সবসময় একই রকম থাকছে? খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অতএব এই ব্যাপার থাকবে। অতএব এই কথাগুলো একই, তোমাদের কাজ বলবো যে পুরো শীটটা একটু তোমরা রিডিং দিবা। হ্যাঁ, দেখো ব্লেকস পারপাস অফ রাইটিং পয়েমস ইন টু ডিফারেন্ট ওয়েজ ইনোসেন্ট, কেন তিনি লিখেছেন আমি অলরেডি যেহেতু কথাগুলো বলেছি ওই কথাগুলোই ঘুরে ফিরে আসবে, কিন্তু পুরোটা যখন তুমি শীটটা পড়ে ফেলবা তোমার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, তারপরে যখন আমরা কবিতাগুলো যখন পড়ি তখন তুমি এগুলোকে ইজিলি বুঝতে পারবে আসলে কি বলা হচ্ছে। আমি বিভিন্ন আঙ্গিকে শীটটাকে দিয়ে টপিকগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, কথাগুলো ঘুরে ফিরে প্রায় একই ধরনের, কিন্তু আঙ্গিকটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কোশ্চেন আনসার পড়তে আমাদের জন্য ইজি হবে। এই জন্য আমি শীটটাকে এভাবে একটু রেডি করেছি, আলাদা করে দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, আর যেহেতু কবিতাগুলো যেহেতু এখনো পড়া হয়নি, অতএব এখন চেষ্টা করবা যেটুকু বোঝা যায়, তারপরে যখন আমরা কবিতাগুলো পড়ে শেষ করব তখন আবার যখন শীটটা পড়বা তখন দেখবা যে আরো বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি আজকে একটু আমাদের আলোচনার বিষয়, যে সংস অফ এক্সপেরিয়েন্স এবং সংস অফ ইনোসেন্স এই দুটা কেন ভাগ, এবং এই দুটা ভাগ কবি কেন করেছেন, এবং আলটিমেটলি তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এগুলোর মাধ্যম দিয়ে। কি কিছুটা বোঝা গেল? কিছুটা ধারণা হলো যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি সামনে? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, তোমাদের কাজ হলো আগামী ক্লাসের আগেই একটু তোমরা ইয়া করবা, শীটটা একটু পড়ে ফেলবা, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, তেমনি কারো কোনো সমস্যা আছে? স্যার আপনি যে ওই দিন আমাদেরকে পয়েটিক্স বই থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াইছেন ওইগুলো তো আলাদা করে দেন নাই, ওইগুলো পুরাটা একটা পিডিএফ দিয়ে দিয়েছেন, এখন খুঁজে পাচ্ছি না। পিডিএফ এর চ্যাপ্টার ধরে তুমি ওটা পড়ো, আলাদা করে কেটে কেটে তো দেওয়া যাবে না, যাবে বলো? ওটা তো বই থেকে পড়িয়েছি, টেক্সট আমি দিয়ে দিয়েছি, ওই টেক্সটে থেকে তুমি এটা নিয়ে নিবা, ভিডিওগুলো তো দেখবা, ভিডিওতে তো দেওয়াই আছে তাই না, ওখান থেকে দেখে দেখে তুমি ওগুলোকে পড়ে নিবা। ওগুলো তো আলাদা করে কেমন করে দিবে বলো? পুরো টেক্সটটাই আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? স্যার পোয়েটিক্স থেকে কি আমাদের কোনো কোশ্চেন থাকবে নাকি? পয়েটিক্স আমরা কেন পড়েছি এটা একটু বলো। পয়েটিক্স থেকে কোশ্চেন থাকবে বলে নাকি ক্লাসটা? না স্যার, না কিছুই ভালো করে বলুন না স্যার। ক্লাসটা কি তুমি করেছো? যে প্রশ্নটা করলা, যে প্রশ্ন থাকবে কিনা ক্লাসটা করেছো? জি স্যার করেছি, লাইভ ক্লাস করি না আর কি। হ্যাঁ, তা ক্লাসটা করলে তুমি কি করে তাহলে কিছুই বুঝলা না যে আমি কেন পড়িয়েছি ওটা? ট্র্যাজেডি কি এটা বলেছেন বোঝার জন্য। ট্র্যাজেডি কি, ট্র্যাজিক হিরোর বৈশিষ্ট্য কি, এগুলো যখন তুমি কোশ্চেন আনসার ইডিপাস আর মোরিয়ার করবে, এই কথা তো আমি বারবার ক্লাসে বলছি, তো তুমি কি বুঝলা? আমি তো বুঝি না এখনো। তাহলে তুমি কি বুঝতে পারোনি যে আমি কেন পড়িয়েছি ওটা? স্যার বুঝছি, ট্র্যাজেডি ক্লাসিফিকেশন গুলো আর কি করেছি, টেনে টেনে করছো তাই তো ক্লাস? এই জন্য সমস্যাটা তোমাদের। একটু ক্লাসগুলো ঠিকমতো করো, যদি তুমি এভাবে করে প্রশ্ন করো তাহলে তুমি তো বোঝোনি কিছু, তাহলে তো তোমার যে ক্ষতিটা হওয়ার সেটা তো ক্ষতিটা হবেই। একটু লাইভ ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। বলো। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আজকে আমি ফার্স্ট ক্লাস করলাম, তো এর আগের ক্লাসগুলো আমি করিনি, তো আগের ক্লাসগুলো কি রেকর্ড দেখবো আর পিডিএফ গুলো কোথায় পাবো? তুমি গুগল ক্লাসরুমে দেখো, তোমাকে দেখিয়ে দিয়েছি, তুমি একটু এক্সপ্লোর করো, ওখানে দেখো সব আছে, ওখানে ক্লাসও আছে, রেকর্ড ক্লাসও আছে, পিডিএফ ফাইলও দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। ওখানে গেলে সব পেয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। গুগল ক্লাসরুমে নিশ্চয়ই তোমাকে দেখিয়ে দেওয়া হয়েছে, যেখানে যাও গেলে পারে পিডিএফ সহ ক্লাস ভিডিও ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? ও জি স্যার। হ্যাঁ ওকে স্যার। তুমি যাবা, এখানে এই যে দেখো এখানে ফোল্ডার করা আছে, ফোল্ডারের ভিতরে ঢুকবা, সফোক্লিয়াসের ইডিপাসের যতগুলো যে রেকর্ড ক্লাস সহ এখানে পিডিএফ দেওয়া আছে, কোশ্চেন আনসার সহ প্রথম পিডিএফে একবারে সব দেওয়া আছে, ওগুলো খুললেই পেয়ে যাবে সবকিছু।
ঠিক আছে? আর আজকে যেটা হবে তার জন্য নতুন ফোল্ডার হবে, নতুন ফোল্ডারে আমরা উইলিয়াম ব্লেকের ফোল্ডার হবে, সেখানে আমি এটা দিয়ে দিব। ওকে স্যার। আচ্ছা ওকে, তো ঠিক আছে, তাহলে এগুলো একটু পড়ে নিও। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো। ওকে বাই।